আসসালামু আলাইকুম। শুরু করছি প্রেম সুধা ২ পর্ব ৬। ঘটনার সূত্রপাত হোটেল রুমে। ঘনিষ্ঠ মুহূর্ত পার করে তৌসিফ যখন ঘুমিয়েছিল, পরশু তখন জেগেছিল ওর বাহুর মাঝে। ভেবেছিল তৌসিফের বলা কথাগুলো। তখনই বিপ বিপ শব্দ তার ধ্যান ভাঙে। তৌসিফের এমনিতে খুব পাতলা ঘুম, কিন্তু আজকে ধকলের পর একটু ঘুমিয়েছিল। পৌষ ফোনটা হাতে নিতেই অস্ট্রেলিয়ার স্থানীয় নাম্বার দেখে। মনটা কামড়ে ওঠে তখনই। রিসিভ করে চুপ করে থাকে কিছুক্ষণ। ও পাশ থেকে কথা বলে নারী। তৌসিফ, আর ইউ লিসেনিং টু মি? আমি পৌষ বলছি, তৌসিফের বউ। এক সেকেন্ডের জন্য থেমে যায় প্রেয়াসী। পৌষ তখনও জানতো না ওপাশে কে আছে। ওকে অবাক করে দিয়ে প্রেয়াসী হেসে ফেলে। কপাল কুঁচকে আসে পৌষের। ওভাবেই প্রেয়াসী বলে, পুরাতন অভ্যাস ওর, ফোন নিজের কাছে রাখতে শিখেনি এখনো। হি ইজ এ জেন্টলম্যান, ইউ নো রাইট। ফোন কোথায় থাকবে তা তোকে বলতে ইচ্ছুক নই আমি। পৌষও বুঝে যায় এটা প্রেয়াসী। রাগে শরীর কটমট করে উঠে। অগোছালো সরে আসে পৌষের বাহুডোর থেকে। প্রেয়াসী ওপাশ থেকে দাঁত চেপে বলে, একটা চর মারবো মেয়ে। তোমার থেকে কতটা বড় আমি জানো? তুই তুকারি কাকে করছো? তোকেই তুই বলে ডাকছি, কারণ তুই এর চাইতে নিচের ডার্ক ডিজার্ভ করিস। কুত্তিশালী, শরম করে না তোর? ভাসুরকে ফোন দিস কেন? কাঁধে মাথা রাখবি আবার? সেটা তোমাকে বলে তো রাখবো না মেয়ে, শুধু কাঁধে বলছো আরও কত কিছুই তো। জুতা দিয়ে পিটিয়ে তোর ওই মুখ লাল বানিয়ে দেবো আমি। কি চাস তুই? আমার সংসার দেখে খুব চলছে? জ্বলার মতো কিছুই নেই। আসো একটু গল্প করি তোমার সাথে। তুই ডাকবি আর আমি আসবো। তুমি খুব বেয়াদব পৌষ। তৌসিফ এমন একটা বেয়াদবের সঙ্গে সংসার কিভাবে করছে? তৌসিফকে নিয়ে তোর ভাবতে হবে না। বেশি ভাবলে তোর ভাবনা দুটো ছেঁড়া জুতো দিয়ে বাড়ি মারবো। প্রেয়াসী রাগ সামলালো। তার পরিকল্পনা ভিন্ন, তাই মাথা চাকিয়ে নরম স্বরে বললে, আচ্ছা ভাবছি না, তবে তৌসিফকে ততটাও মাথায় তুলে রেখো না। আর তার স্বভাব চরিত্র কিন্তু সুবিধার নয়। সোহাকে চেনো না? এলাকা ভর্তি বদনাম করে ওকে নিয়ে। এই অস্ট্রেলিয়ার সিডনিতে একটু খোঁজ চালাও, অহরহ গার্লফ্রেন্ড পাবে ওর। আমারটা না হয় খারাপ, তুই কত ভালো যে ভাসুরের ঠোঁটে হাত বাড়াস। হাতটা কেটে কুত্তা দিয়ে খাওয়াবো আমি। তুমি বোধহয় বিশ্বাস করছো না পৌষ। আচ্ছা তুমি আসো, বসে কথা বলি আমরা। প্রয়োজন নেই, ফোন দিবি না আর। আহা, রেগে আছো মেয়ে? কাম, একটু দেখা করলে ক্ষতি কি তাতে? আগে বল, দেখা শুরুতেই তোকে জুতা মারবো আমি। রাজি? এসো তুমি, আমি গাড়ি নিয়ে লবিতে অপেক্ষা করছি। পৌষে যাবে না ঠিক করে। কিছুক্ষণ রাগারাগি করে ফোনটা কেটে দেয়। গোসল করে এসে তৈরি হয়ে বসে থাকে কিছুক্ষণ, অতপর বেরিয়ে যায় রুম থেকে। উদ্দেশ্য ছিল বাহিরে হাঁটাহাঁটি করা। ফোন আলাপের প্রায় ঘন্টাখানিক পর নিচে নেমেছিল পৌষ। অবাক হয়ে দেখে প্রেয়াসী দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে। পৌষ অপর দিকে চলে যেতে নিলেও প্রেয়াসী ডেকে কাছে চলে আসে। পৌষ যেতে না চাইলেও একসময় চলে যায় ওর সাথে, কারণ প্রেয়াসী তৌসিফের খুব গোপন কয়েকটা ছবি দেখিয়েছে ওকে। স্ত্রীর মন বরাবরই সন্দেহ প্রবল। পৌষ সন্দেহের প্রবণতা আজকের ঘটনার পর আকাশচুম্বী। আরও ঘটনা জানতে পৌষ চলে যায় প্রেয়াসীর সাথে। অথচ মেয়েটা জানেই না এটা শুধু একটা গোছানো চাল, যার ফাঁদে সে পা দিয়েছে। তাও সামান্য হিংসার বশবর্তী হয়ে। গাড়ি চলছিল খুব দ্রুত। পৌষ খতিয়ে দেখে ওর হাতে থাকা ছবিগুলো। তৌসিফের চেহারায় তখন নবযৌবনের ছাপ। মানতে হবে, কোনো নায়ক থেকে কম ছিল না। চমৎকার এক সৌন্দর্যের অধিকারী লোক, পূর্বেও তাই ছিল, তবে স্বাস্থ্যবান এখনকার তুলনায় কিছুটা কম ছিল। ছবিতে বিভিন্ন সময়ের দৃশ্য দেখমান, কখনো বারে, কখনো রেস্টুরেন্টে, কখনো বা কোনো রুমের ছবিগুলো পৌষ খুব মনোযোগ দিল। গা ঘেঁষে ঘেঁষে বসা সকলে। আপাত দৃষ্টিতে আপত্তিকর না লাগলেও পৌষের লাগলো। স্ত্রীর মন স্বামীকে অন্য নারীর গা ঘেঁষে থাকতে দেখলেই রাগে হিসিয়ে উঠে। তবে পৌষ এটা বুঝে গিয়েছে তৌসিফ খুব উচ্চ জীবনযাপন করেছিল, যা এখনও বহাল। তবে লোকটা আগে থেকে শুধরে গিয়েছে। পৌষ বিবাহিত জীবনে এতদিন কখনো তৌসিফের চরিত্রে সমস্যা পায়নি। এগুলো ওর উঠতি বয়সে নানান ছবি। প্রেয়াসী পৌষের মনোভাব বুঝতে পারেনি। গাড়িটা থামিয়েছিল পার্কের মাঝে। প্রেয়াসী নেমে নিজ দায়িত্বে পৌষের দরজা খুলে বাঁকা এসে রানীর বেশে বেরিয়ে আসে পৌষ। প্রেয়াসী ওকে নিয়ে একটা খোলা স্থানের বেঞ্চে বসে। বয়স এবং অভিজ্ঞতা দুটোতেই প্রেয়াসীর যথেষ্ট বড়, এতটুকু বুঝে গিয়েছে। পৌষ কোন ধরনের মেয়ে। পলকের সাথে কথা হয় উপকারী হয়েছে একটু।
পৌষ এমনিতেই বেয়াদব, এটা পলক বলেছিল, কিন্তু চরম বেয়াদব এটা প্রেয়াসী সরাসরি সাক্ষাতে জেনেছে। পলকের মারফতে ও জেনে গেছে পৌষ ঘরেও মেয়ে মানুষ। সম্রাটের বিষয়ে নাক গলিয়ে তৌসিফকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। তুহিন যে এখন পৌষ বলতে পাগল এটা জানার বাইরে নেই ওর। পলক এখন লুকিয়ে কথা বলে প্রেয়াসীর সাথে। বোনের কাছে ছোট্ট একটা আবদার করেছে পলক। আবদারটা মেটাতে প্রেয়াসী ভেবেছে পৌষের সাথে একান্তে যোগাযোগ করে ছবি ভিডিওগুলো দেখাবে। লবিতে পৌষকে দেখানোর পরিকল্পনা বদলেছে ও। তৌসিফের সাথে ব্যবসায়িক কথাবার্তা চলাকালীন মাথায় রেখেছিল কাঁধে। প্রেয়াসী খুব ভালোভাবেই জানতো পৌষের মতো ঘরোয়া বোকারা এসব অশান্তি করবে তার ধারণা, এবং কাজ একদম নিশানা বরাবর লেগেছে। তাই তো দেরি না করে আজই সুযোগ বুঝে ডেকে নিয়েছে। এত তাড়াতাড়ি মেয়েটাকে এত বড় ঝটকা দিতে চায়নি প্রেয়াসী, কিন্তু কি আর করবে। যখন দেখলো তৌসিফের বদলে ফোনটা পৌষ ধরেছে তখনই মেজাজটা ভয়ঙ্করভাবে খারাপ হয়ে গেল। তার উপর মেয়েটা চরম বেয়াদবি করেছে প্রেয়াসীর সাথে, একটু শিক্ষা তো পাও না তার। কিছু ভিডিও ক্লিপ পৌষের হাতে ধরিয়ে দিল প্রেয়াসী। পৌষ বড় বড় চোখে দেখলো, হ্যাঁ ওটা তৌসিফ, ঢুলে ঢুলে নাচে সে। মদের নেশায় নাকি স্বাভাবিক তা বুঝতে পারছে না পৌষও। প্রেয়াসী সত্যিই বলছে তৌসিফের অনেক গার্লফ্রেন্ড ছিল। এই তো এই ভিডিওতেই এক একজনের কোমরে হাত রেখে নাচছে। কই পৌষকে নিয়ে তো নাচলো না। পৌষ শুধু দেখলো, তার চোখে গিলে গেল। ভেতরে দাবানল শুধু উস্কার মতো ফুলতে থাকলো। প্রেয়াসী কানের কাছে একটু ঝোঁক করলো যাতে পৌষের বিশ্বাস গাঢ় হয়। তুমি চাইলে কারো কারোর সাথে দেখা করতে পারো পৌষ, কানের সামনে ভ্যান ভ্যান করবি না মাছির মতো, দেখতে দে। আচমকা এমন কথায় খেই হারিয়ে ফেললো প্রেয়াসী। চোখ দুটো এলোমেলো করে এদিক ওদিক দেখলো। মেয়েটা আস্ত বেয়াদব। পৌষে বুধ হয়ে দেখলো ভিডিওগুলো। প্রেয়াসীর দিকে তাকিয়ে এমন প্রশ্ন করলো যাতে করে থ হয়ে গেল প্রেয়াসী। ভালো ভিডিও নেই? এরকম চরম মাত্রার রোমান্টিক ভিডিও নাটকে যে দেখলাম একদম খাটের মধ্যে হাতে নাতে ধরা। উত্তর দিতে অক্ষম প্রেয়াসী সামান্য হাসলো। পৌষ তাকালো ওর দিকে। প্রেয়াসী সুন্দর, শুধু সুন্দরই নয় বরং খুব সুন্দর। পৌষ মনে মনে স্বীকার করলো এটা। প্রেয়াসী ঠোঁট এলিয়ে হেসে বলল, আমার সাথে বিয়ের কথাবার্তা চলছিল ওর। এত এত গার্লফ্রেন্ড ছেড়ে শুধু আমাকে বিয়ে করতে রাজি ছিল। আমি তো ওদের বাসায়ও যেতাম, 3 তলার বাম পাশের ফ্ল্যাটে থাকতাম। তুমি ওই ফ্ল্যাটে থাকো তাই না? শুয়েছেন ওনার সাথে? প্রেয়াসীর মনে সঞ্চিত সকল কথা হাওয়ায় মিলিয়ে গেল। দাঁত মুখ খিচে সজোরে ধমকে উঠল, এই মেয়ে, এই মুখ সামলে কথা বলবে। তোর মতো কুত্তার সাথে মুখ সামলে কথা বলবো? বাবা গো বাবা, কুত্তার কি তেজ তো কুত্তি, তুই কোন দুধের ধোয়া তুলসী? মুখ সামলে পৌষ, তুমি তৌসো না। ঝামেলা বাঁধলো ঠিক এই জায়গায়। তৌসিফের নামের ফ উচ্চারণ করলো না কেন? পৌষ জোয়ারের বাঁধ ভেঙে গেল। খপ করে একদম হঠাৎই প্রেয়াসীর চুল টেনে ঝুলে পড়ল ও। চিৎকার করে বলতে লাগলো, তৌসো কি? হ্যাঁ তৌসিফ ডাকবি? এই তুই ডাকবি কেন? কেন ডাকবি? তোকে ডাকতে বলেছি? তোদের বিজনেসের লাথি মারে এই পৌষ। তুই তোর জামাই নিয়ে 10 হাত দূরে থাকবি, আমার সংসার ভাঙবি, ওই পৌষের সংসার ভাঙবি? এত সোজা? প্রেয়াসী বেগ সামলাতে পারেনি। পৌষ ওর মুখে চোখে আঁচড় কেটে দিয়েছে ততক্ষণে। প্রেয়াসী নিজেকে রক্ষা করার জন্য যতটুকু সম্ভব হাত পা নেড়েছে। ছাড়াতে ছাড়াতে বারবার একই কথা মুখে বলেছে, তৌসিফ ছোট লোক বিয়ে করেছে। পৌষ শুনে তেতে উঠে, খামচে আঁকড়ে ধরে প্রেয়াসীকে। ওরে আমার বড়লোক মহারানী, তোকে আমি বড়লোকগিরি দেখাবো আজকে। তোর কত রস আমি দেখে ছাড়বো। 2-3টে বিচ্ছিরি গালে দিল পৌষ। প্রেয়াসী নিজেকে বাঁচাতে পরিহিত হিল দিয়ে পৌষের পায়ের আঙুল চেপে ধরল। ধরেই থামে না, বরং নিজের পায়ের আঙুল নাড়িয়ে জোর করে ওদিক ওদিক ঘোরায়। ব্যথায় পৌষের হাত সামান্য আলগা হয়। প্রেয়াসীর অনেকখানি চুল হাতে চলে এসেছে ওর। পৌষের গাল দুটো তখন রক্তিম। প্রেয়াসীর নৌখের আঁচড় খুব গেঁথেছে। পৌষ রেগে মেগে তেড়ে যেতেই সেখানে পুলিশ হাজির হয়। পার্ক প্রায় শূন্য তখন। পুলিশ টহলে থাকায় ধরা পড়ে গেল পৌষ। দেখতে শুনতে আহত প্রেয়াসীকেই লেগেছিল, কারণ তার চুলের অবস্থা বেহাল। পুলিশ দেখে শেষ এক ধাক্কা মারে প্রেয়াসী, যা লাগে পৌষের বুকে। স্থানীয় নাগরিক বলে প্রেয়াসীকে হসপিটালে পাঠিয়ে দেয়। পৌষকে নিয়ে থানায় আসে, সাথে পাসপোর্ট নেই। তাতে বিষয়টা আরও জটিল হয়। এক পর্যায়ে ফোন জব্দ করে কল করা হয় তৌসিফের নম্বরে। সেখানে এতবার জিজ্ঞেস করা হলো কেন পৌষ এই কাজটা করেছে। বিনিময়ে মৌন রয়েছে পৌষ, টু শব্দ করেনি।
ওর চোখের দৃশ্যপটে নিত্যরত তৌসিফ। তুহিন ধূপ ধূপ পা ফেলে আসছে, দৌড়ে আসছে, তা পৌঁছও বুঝলো না। যেহেতু বিষয়টা থানায় এসেছে, সুতরাং তায়েফা থেকে লুকিয়ে রাখার প্রশ্নই ওঠে না। তৌসিফকে হসপিটালে রেখে সেখানে তায়েফাকে পাঠানো হয়েছে। প্যানিক অ্যাটাক এসেছে তৌসিফের, অক্সিজেন চলছে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নয় তার। ইহান, ইরা আর তুহিন এসে উপস্থিত হয়। মিস্টার কিবরিয়াও আসছেন। বিশিষ্ট ব্যবসায়ী হওয়াতে এসব ঝামেলা তার হাতের ময়লা। ভদ্রলোক কাজ বাজ ফেলে আসছে। ডিউটি অফিসারকে এতক্ষণে ফোন করা হয়েছে। তুহিন এসে দেখলো একটা টুলের উপর বসা পৌষ, একদম চুপচাপ, কোনো সারা শব্দ নেই ওর। তুহিনের কলিজায় পানি এলো তখন, ছুটে আসলো ওকে জড়িয়ে ধরতে। তবে ওর আগেই ইরা জড়িয়ে ধরেছে। পৌষ নিরুত্তর। তুহিন গিয়ে হাঁটু ভেঙে বসে ওর সামনে, হাত দুটো মুঠোয় করে বলে, পৌষ। পৌষ তাকালো। তুহিন ঢোকিল, বলল, বাসায় চলো এখন, ভয় নেই। পৌষ ভয় পায় না। হ্যাঁ হ্যাঁ জানি তো, আসলে আমি ভয় পাচ্ছি। ভয়ের কিছুই নেই। পৌষ সান্ত্বনা দিল তুহিন সহ বাকিদের। মিস্টার কিবরিয়া ঝামেলা মেটালো একান্তে। উল্টে পৌষকে জিজ্ঞেস করা হলো কোন অভিযোগ আছে কিনা। পৌষ অভিযোগ করলো। পুলিশের সামনে এতক্ষণ বোবা থাকা এখন সুন্দরভাবে ইংরেজিতে বলে উঠল, আমাকে ওই মহিলা জোর করে নিয়ে গিয়েছিল ওই পার্কে, ইচ্ছে করে আমাকে উত্তেজিত করেছিল। প্রমাণস্বরূপ কল রেকর্ড আছে ফোনে। ফোনটা আমার কাছে নেই অবশ্য। গটগট করে কাগজে লিখে অভিযোগ। পৌষ ওখানে বসা থেকেই তুহিনকে বলল, আমার দেশে ফেরার টিকিট কেটে দেবে এখনই, ইমার্জেন্সি কাটো, আজই ফিরব। তুহিন চমকালো, ভরকালো, ওভাবেই বলল, এখন তো পারবো না, তাও আমি ওইখান থেকে যাব না। পৌষ, ভাইয়া হসপিটালে, তাতে আমার কি, আমি দেশে ফিরব। তুহিন বেকায়দায় পড়ল। সময়টা তখন গিয়ে ঠেকেছে রাত 3টার কোঠায়। পৌষ বসা রাস্তার একটা বেঞ্চিতে। তুহিন ওর পায়ের কাছাকাছি বসে আছে হাঁটু ভেঙে। ইহান বসা পাশে। ইরা গিয়েছে মেজো মামার কাছে। তায়েফা ওখানে একা। তৌসিফের ঘুম ভাঙেনি এখনও। ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে ওকে। মিস্টার কিবরিয়া হসপিটালে গিয়ে ডক্টরের সাথে কথা বলেছেন। প্যানিক অ্যাটাক থেকে জ্ঞান হারিয়েছিল তৌসিফ। শরীর দুর্বল হয়েছে হঠাৎ, প্রেশার ফল করেছে অনেক। সব মিলিয়ে 2 দিন লাগবে সুস্থ হতে। এনজাইটির ওষুধ চলবে, এটা নিয়েও বলে গেছে। তৌসিফের মেডিকেল রেকর্ড সম্পর্কে জিজ্ঞেস করলে তাহেফা বা মিস্টার কিবরিয়া কেউ উত্তর দিতে পারেনি। তুহিনও পারেনি। তারা তৌসিফের থেকে দূরে ছিল। তৌসিফের জন্য জীবনের সবচেয়ে বড় ধাক্কা ছিল মায়ের প্রস্থান। তুহিন ছোট ছিল বলে তৌসিফ বা তুরাক সামলাতো, কিন্তু তৌসিফ কার কাছে যেত? কে ছিল তার? একটা নারী ছিল অবশ্য, প্রিয়াসী ছিল, যার সাথে তৌসিফ জীবনের লম্বা সময় পার করেছে। মৌখিকভাবে বিয়ে ঠিক হয়েছিল। তৌসিফ তার রাজনীতি প্রাঙ্গণে দাপিয়ে বেড়ানোর এক সদস্য। সম্রাটের রেখে যাওয়া ছাঁচ কিছুটা তো বাকি রয়ে গিয়েছিল। সেই সাথে যোগ দিয়েছিল তৌসিফের নিজস্ব কায়দায় করা রাজনীতি, যার ফলস্বরূপ তখন দল বদলে গেলে চরম মাত্রায় বিপাকে পড়ে সকলে। চেয়ারম্যান বাড়ি পরিণত হলো শ্মশানঘাট, একদম নিরিবিলি নিস্তব্ধ। তুহিন, তৌসিফ, তুরাক 3 ভাই পলাতক তখন। বাড়িটা পুরুষহীন, নিরাপত্তার প্রশ্ন উঠবে। তাই তো চাচাতো 2 ভাইকে এই বাড়িতেই রেখে গিয়েছে। সুলাইমানের ছেলে নবযৌবনের অধিকারী। প্রিয়াসীর সাথে তুষারের সম্পর্ক ভালোই ছিল। পলক যেহেতু এই বাড়িতেই থাকতো, তাই বোনের সাথে প্রিয়াসী এখানেই থাকবে। তবে থাকতো তৌসিফের ফ্ল্যাটে। তৌসিফ সেবার পলাতক ছিল টানা 6 মাস, কারণ দেশের অবস্থা বৈরী ছিল। বিপরীত দলের প্রধান কিছু মাথার নাম লিস্টে চলে এসেছিল, যা সরাসরি ক্রস ফায়ারে দেওয়া হয়েছিল। 3 ভাইয়ের মধ্যে তৌসিফ আর তুহিনের নাম চলে এসেছে তাতে। কেরানীগঞ্জ দাপিয়ে বেড়ানো 2 ভাই এই খবর জেনেছিল জিঞ্জির মডেল থানা থেকে। বেশিরভাগ পুলিশের সাথে সম্পর্ক খুব ভালোই ছিল। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না অবৈধভাবে তারা কিছু করেছে। সেই 6 মাসের ব্যবধানে তৌসিফ হারিয়ে ফেলে তার বাবাকে, যে কিনা বারংবার তাদের অনুরোধ করেছিল এই ধ্বংসের পথ থেকে ফিরে আসতে। 3 ভাইয়ের মধ্যে তৌসিফ আর তুহিন এমন পর্যায়ে ছিল যে ফিরে আসার কোনো সম্ভব ছিল না। 2 ছেলে চিন্তায় চিন্তায় প্রথমে স্টক করেন শাহজাহান তালুকদার। তিশা তখন পাগলের মতো 2 ভাইকে ফোন করেছিল। নিকট আত্মীয়দের সাহায্যে বাবাকে হসপিটালে নিয়েছে। তাদের বাড়িতে ছিল পুলিশ দিয়ে ঘেরাও করা। সকল খবরাখবর সরাসরি চলে যেত তাদের নিকট। বোনের কান্না কানে তুলতে পারেনি 3 ভাই। মিরপুরে থাকা তুরাগও আসতে পারেনি। অতঃপর 1 মাসের ব্যবধানে তাদের কাছে খবর আসে তৌসিফ নিখোঁজ। এটা ছিল নিখোঁজ ছড়ানো একটা গুজব, যা দ্বিতীয় স্ট্রোক করে ফেলেন শাহজাহান তালুকদার।
এই যাত্রার অবস্থা খুব বেগতিক হয়ে যায়। ছেলের শোকে তিনি হসপিটালের বিছানায় তৃতীয়বার স্ট্রোক করেন। যদিও তখন জেনেছে তার অধিক প্রিয় ছেলেটি বেঁচে আছে। নিথর দেহে ওখানে পড়েছিল শাহজাহান তালুকদার। তিশার কান্নায় চারপাশ ভারী হয়ে ওঠে। সবাই থাকলেও ছিল না তিন ভাই। তাহেরা বরাবরই নীরব ছিল। হসপিটালের করিডোরে চিৎকার করে তিশা বারবার বলেছিল, মেজো ভাইয়া দায়ী, আব্বুর মৃত্যুর জন্য তোরা সব কটা দায়ী। আমার আব্বাকে মেরে ফেলেছিস তোরা। শুধুমাত্র দাফনের সময় হাজির হয় তুরাগ। তৌসিফ আর তুহিন আসতে পারেনি। পুলিশের উপস্থিতিতেই দাফন সম্পন্ন হয়েছিল। বাড়ির অবস্থা তখন খুবই নাজুক। সেই নাজুক অবস্থায় আরেকটা ধাক্কা ছিল তুষারের সাথে প্রেয়াসীর পালিয়ে যাওয়া। তৌসিফ খবরটা জেনেছিল পরে। দুজন একাকী সময় কাটাতো প্রায়। প্রেয়াসী নিজেও তখন তৌসিফের থেকে দূরত্ব মেনে নিতে পারেনি। তুষারের সঙ্গে গড়ে উঠেছিল এক ভিন্ন প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ক তৌসিফ কোনোদিনও টিকে থাকতে দেবে না, সেটা জানতো দুজনেই। তাই তো পালিয়ে যাওয়াই শ্রেষ্ঠ মনে হয়েছিল। একা একা এই কাজ করাটা অসম্ভব ছিল। প্রেয়াসী তখন কথা বাড়ায় নিজের বোনের সাথে। পলক শোনা মাত্রই না করেছিল, কিন্তু বোনের কথায় না করতে পারেনি। শেষ পর্যন্ত তাই তৌসিফের আলমারি থেকে নগদ অর্থসহ বাড়ি বাড়ি স্বর্ণ নিজ হাতে সরিয়ে পাঠিয়ে দিয়েছিল প্রেয়াসীর কাছে। তুরাগ জানা মাত্রই দুজনের খোঁজ করে অনেক, কিন্তু ফলাফল শূন্য। ও জানতো তৌসিফ প্রেয়াসীকে হাতে পেলে আঘাত করবে, দুবারও ভাববে না। কিন্তু শেষে কি হয়েছিল সেটা তালুকদার বাড়ির একদম ভেতরের সদস্য বাদে কেউ জানে না। তুহিন খুব আশা নিয়ে পরশুর দিকে তাকায়। পরশু ওর দিকে তাকিয়ে তুহিন বলল, মেজো ভাইয়া দোষ নেই পৌষ, ভাই তো শুধু ভালোবেসেছিল। আমার ভাই কোনো খারাপ কাজ করেনি। মেজো ভাইয়ের সাথে তুমি কথা বলো, আমাকে আগে জানানো উচিত ছিল না? প্রেয়াসী অতটা গুরুত্বপূর্ণ কেউ নয়। তোমাকে বিয়ে করার বহু আগেই প্রেয়াসী ভেগে গিয়েছিল। কি বলবে মেজো ভাইয়া, প্রেমের ভালোবাসা হয়েছিল, ব্যাস ওখানে শেষ। এটা তো গুরুত্বপূর্ণ কিছু নয়। গুরুত্বপূর্ণ না হলে প্রেয়াসী আপনার ভাইয়ের কাঁধে মাথা কেন রাখলো? বিজনেস ডিল হওয়ার কথা ছিল, প্রেম করছিল। আহা পৌষ শুনো, তুষার আর প্রেয়াসী যেই ডায়মন্ডের বিজনেসে করে সেটাতে মেজো ভাইয়া আমারও পার্সেন্টেজ আছে। এত কিছুর পর একসাথে বিজনেস, মাঝে একটু কাহিনী আছে। তুমি ভাইয়ার সাথে কথা বলো। কথা বলতে ইচ্ছুক নই। তুহিন পৌষের আঁচলটা ডান হাতে পেঁচিয়ে নিতেই পৌষ বলল, এয়ারপোর্টে গিয়ে কিন্তু আমি খুব ঝামেলা করব। আমি যেতে দেব না পৌষ। আর কি জানতে চাও? জানতে চাইতে হবে কেন? আগে জানালো না কেন আপনার ভাই? আমার স্বামীর প্রেমিকা নিয়ে বসেছিল, কেন থাকবে? ব্যবসা করতে হবে কেন? তুহিন ক্ষুদ্র শ্বাস ফেলে মাথা নিচু করে নিল, বলল, উঠে এসো, ভাইয়া থেকে শুনবে। পৌষও বসে রইল। ইহান তাকিয়ে আছে অসহায়ভাবে। চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো। তুহিন ধীরে হাতটা নিচে বাড়ায়। পৌষের পা ধরতে পৌষের ঝটকা দিয়ে সরিয়ে দিল। উঠে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে, ফাইজলামি হচ্ছে? আমার জামাই আমি বুঝি না? সে আমাকে ভালোবাসে আমি জানি না? আমি পাগল? আমাকে কেন পা ধরে বোঝাতে হবে? আমার চোখ থেকে কেবল তাদের একত্রে দেখার দৃশ্য মুছছে না। তুহিন উঠে দাঁড়াতে পৌষ হাঁটা ধরল। তুহিন ইহান দৌড়ালো পেছনে। চেঁচিয়ে উঠল তুহিন, কোথায় যাবে? এয়ারপোর্ট নাকি স্বামীর বুকে? জাহান্নামে। ধীরে পায়ে কেবিনে ঢুকলো পৌষ। চোখে মুখে তেমন কোনো পরিবর্তন নেই। বেডে এভাবে দ্বিতীয়বার পড়ে থাকতে দেখলো তৌসিফকে। কারণ দুইবারই পৌষ। এগিয়ে গিয়ে নিকটতম হতেই বন্ধ চোখ জোড়ায় তৌসিফকে দেখলো। পা দুটো টেনে টেনে কাছে এলো। হাত বাড়িয়ে ঘুমোতো তৌসিফের দিকে। প্রশস্ত কপালে হাত বুলিয়ে ঝুঁকে পড়ল। কপালে চুমু খেলো, পরপর দু গালে, থুতনিতে। শেষবার দীর্ঘ এক চুমু খেলো ঠোঁটে। বুকে জড়িয়ে হাতে ফিসফিস করে বলল, আমি জানি এই বুকে আমি থাকি। একটু থেমে পুনরায় বলল, শাস্তিটা এখন থাক। আরেকবার নারী ঘটিত ব্যাপার জানলে ছেড়ে যেতে দুবারও ভাববো না আমি। পৌষ বাথরুমে চলে যায়। মুখ হাত পা ধুতে হবে একটু। শরীর ঠান্ডায় অবশ্যই আসছে তার। আমি মরে যেতে রাজি পৌষরাত, কিন্তু তোমাকে ছাড়তে নয়। তৌসিফ যেন একা একাই বিড়বিড় করলো। তার পরিশ্রান্ত চোখ দুটো কেবিনের এদিক ওদিক ঘুরল কিছুক্ষণ। ভীষণ তৃষ্ণায় সে খুঁজতে লাগলো পৌষকে। সে জানে তার পৌষটা রাগী, বেয়াদব, ছন্নছাড়া, ভীষণ উদাসীন। তবে তৌসিফের ক্ষেত্রে সে এই সকল গুণের পাশাপাশি ভীষণ যত্নশীল। তৌসিফকে শেষবার এভাবে তার মা যত্ন করত। এতগুলো বছর মা ছাড়া থেকে এমন যত্ন প্রায় সে স্ত্রীর থেকে, তার পৌষার থেকে। তুহিনটা কি শুধু শুধু পাগল হয়েছে পৌষের জন্য? তবে তৌসিফ পৌষকে পেল না। ভীষণ অসহায়ভাবে আকুতি করে ডাকলো, পৌষরাত।
দমকা হাওয়ার মতো উড়ে গেল ডানাখানা। কি আদরেভাবে তাকিয়ে রইল তৌসিফ। তার চোখ দুটোও জ্বলছে ভীষণ। তৌসিফের বুক তখন ধরফর করছে। ওর মনে হচ্ছে পৌষু এখানে। হ্যাঁ, অবশ্যই এখানে। ওর ভাবনার মাঝে বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো পৌষু। তৌসিফ তখন বুঁদ হয়ে তাকিয়ে রইল। ওর দৃষ্টিতে আটকে গেল পৌষু এক কদম দু কদম করে এগিয়ে এলো, বসলো তৌসিফের পাশে। ডান হাত বাড়িয়ে তৌসিফের চাপদারিযুক্ত চোয়াল চেপে ধরল তৎক্ষণাৎ। হিসিয়ে বলল, শুধুমাত্র এইবারের জন্য ছাড়। নাটক দেখে চোখ দুটো চলছে। মুখ দিয়ে পিউ নাম বের হলে খুন করে ফেলবো, তারপর জেলে যাব আমি। কাকে খুন করব সেটা বলতে পারছি না। তৌসিফের কিছু বলার সুযোগ না দিয়ে পৌষু দুজনের ওষ্ঠধর একত্রে মিলিয়ে দিল। মত্ত হলো দুজন প্রেম সুধা পানে। সুধায় কাতর তৌসিফ ডুবে গেল। কোমর চেপে পৌষকে একেবারে বুকে তুলে ফেলল। অস্থির হয়ে গেল দুজন। ঠক ঠক করে শব্দ হলো। তৌসিফ কপাল কুঁচকে তাকায় দরজার। তার বুকের মাঝে শুয়ে আছে পৌষু। মোটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে আছে দুজন। তৌসিফের চোখে ঘুম ঘুম ধরা দিয়েছিল, যা কেটে গিয়েছে এখন। হালকাভাবে তৌসিফ অনুমতি দেয়, কাম। বলতে দেরি ঝড়ের বেগে তুহিন ঢুকতে দেরি হলো না। এসেই একদম তুহিনের পাশে ফাঁকা জায়গাটা ঠেলে ঠুলে বসলো। হসপিটালের বেড এমনিতেও বড়, তাই বলে তিনজন মানুষ শুয়ে থাকার মতো নয়। অগোছালো বুকে থাকা পৌষকে বুক থেকে নামালো তৌসিফ, কারণ তুহিনের পরবর্তী কর্ম সম্পর্কে অজ্ঞত সে। পৌষকে সরাতে ওর বুকে এক সেকেন্ডও লাগলো না। তুহিন মেজো ভাইয়ের বুকে ঝাপটে পড়ল মাইক্রো সেকেন্ডের মধ্যেই। বিছানাটা নড়ে উঠল একটু। তৌসিফ বাম হাতে পৌষকে আগলে নিল, যাতে পড়ে না যায়। মেয়েটা নিশ্চয়ই ঘুমায়নি কাল রাত, তাই তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ডান হাত দিয়ে তুহিনকে আগলে নিল বুকের মাঝে। তুহিন তাদের 3 বোন আর 2 ভাইয়ের খুব আদরের। সবচাইতে ছোট বলেই হয়তো মায়া মহব্বত আর ভালোবাসাটা গাঢ়। তুহিন তৌসিফের বুকে মাথা রেখে হাত প্রসারিত করে জড়িয়ে ধরল। বুকে গাল চেপে ক্লান্ত স্বরে ডাকে, মেজো ভাইয়া। হ্যাঁ শুনছি। তুমি খুব ক্লান্ত, আবার কাছে যাও, একটু ঘুমাও। মেজো ভাইয়া। তুহিন পুরোনায় ডাকে। তৌসিফ বুঝলো ও কিছু বলবে। তুহিনের চুলায় হাত বোলাতে বোলাতে ওকে ঠান্ডা করলো। তুহিন ওভাবেই রইল। এই আদরটুকুর জন্যই বসেছিল সে। এতক্ষণ পৌষকে সময় দিয়েছে, এখন তুহিনের পালা। নিজের আদর বুঝে নিতে তুহিন মোটেও কার্পণ্য করে না। আদর নিতে নিতে তুহিন পই পই করে বলতে লাগলো, পৌষ কই গেল? বাম পাশেই আছে। আয় হায়, কি শুটকির মতো তোমার বউ, দেখাও যায় না। তোর চেঁচামেচি শুনে জেগে যাবে, তাহলে তোকে শুটকি ভর্তা বানাবে। তোমার বউ প্রচুর তেরা মেজো ভাইয়া। স্বামীকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, নিয়ে গিয়েছে জেলে। জেল থেকে টেনে হিস্ট্রে নিয়ে এসেছি, আসতেই চায় না। ঘাড়ের 3 নাম্বার শিরাটা তেরা। তৌসিফ শুধু শুনছে। তুহিন আবারও বলতে লাগলো, তুমি ওর সাথে কথা বলবে, ঠিক আছে? বলবো। আগে বললে এই দিন দেখা লাগতো না। এই কেমন হানিমুন? হানিমুনের নামে জাহান্নামের ট্যুর বলা যেতে পারে। না না, জেল ট্যুর, হসপিটাল ট্যুর, আর আমার জন্য কুকুরের দৌড়ানি ট্যুরও বলা যায়। আগে বলার মতো কিছু ছিল। একটু ভেবে তুহিন উত্তর করলো, সেটাও কথা। বলার মতো তো কিছু ছিল না। প্রিয়াসী বা এমন আচরণ কেন করে? আমি ভাবেই অবাক হচ্ছি। ও সাহস পেল কোথায়? পেয়েছে নাকি ওকে কেউ দিয়েছে? তৌসিফের প্রশ্নে বুক থেকে মাথা তুলে তাকালো তুহিন। তৌসিফ ওর দিকে তাকিয়ে। তুহিন এলোমেলো দৃষ্টি ফেলল। তৌসিফ যেন চোখে চোখ রেখে কথা বলল। তুহিন অবাক হলো। এমনটা না হোক, কখনো না হোক। এবারে তুহিন দাঁড়াতে পারবে না। ও ভেতর থেকে সব ভেঙে যাবে। দরজায় তৎক্ষণে ভিড় জমেছে। তৌসিফ হঠাৎ তাকিয়েছিল, দেখলো ইহান, ইরাসহ তায়েফা দাঁড়িয়ে। দুলাভাই কিবরিয়াও দাঁড়িয়ে পরিবারের সাথে। তুহিন আসার আগে সবাইকে শাসিয়ে এসেছে, কেউ যাতে ভেতরে না আসে। তাদের অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখলো তৌসিফ। তৌসিফের একটু কষ্ট হলো। মানুষগুলো গতকাল থেকে ঝামেলায় আছে, চিন্তায় আছে। তৌসিফ ডান হাত নাড়িয়ে বলল, ওখানে কেন? ভেতরে এসো। হুড়মুড়িয়ে ঢুকে গেল কিবরিয়া সহ পরিবারের সকলে। তায়েফা ছুটে এদিক ওদিক চোখ বুলিয়ে আতঙ্কিত স্বরে বলল, পৌষু কোথায়? তৌসিফ ডান হাত দিয়ে মোটা ব্ল্যাঙ্কেট সরিয়ে এক ঝলক পৌষের ঘুমন্ত মুখটা দেখায়। তায়েফা স্বস্তি পেল। পৌষটা চিকন দেহ, এমনভাবে শুয়ে আছে, বোঝার কায়দা নেই। ইহান মামাকে ঠেললো, বলতে লাগলো দম্ভ নিয়ে, ছোট মামা সরো এবার, দেখি একটু, দেখতে দাও। তুহিন সরে যাওয়ার মতো মানুষ নয়, সে এখান থেকে সরতে ইচ্ছুকও নয়। তায়েফা ছেলের পিঠ চাপড়ায়, হতাশা হয়ে বলে, ও সরবে এখন? কাউচে বস। এরা মামার কপালে হাত দিয়ে তাপমাত্রা দেখলো, নিশ্চিত হয়ে বলল,
ডক্টর তো আজ থাকতে বলল। মামার শরীর তো ভালোই দেখছি, বাসায় নিয়ে চলবো। মেয়ের কথায় দ্বিমত করলেন মিস্টার কিবরিয়া। আজ থাকুক, বাসায় যাওয়ার পর যদি সমস্যা হয়। আরে দুলা ভাই, আপনি কি যে বলেন। পরশু কাছে থাকলে মেজো ভাইয়ের কিছুই হবে না। মেজো ভাইয়া হলো জুরুকা গোলাম, বউ থাকলে ভাত ছাড়া দিন চলে। ডান হাতটা দিয়ে তুহিনের পিঠে চল লাগালো তৌসিফ। ঝরঝরে পরিষ্কার কণ্ঠে জানালো, হোটেলে ফিরে যাব আজই। তাইফা আটকে উঠে, পাগল তুই? টুসু, ফাইজলামি করবি না, আমার সাথে চলবি। আপার বাসায় রান্না করে খাওয়াবো, শরীর সুস্থ হয়ে যাবে। মিস্টার কিবরিয়া স্ত্রীকে সায় জানায়। পক্ষে বলে, ঠিক বলেছে তোমার আপা। ঔষধে মানুষ ঠিক হয় 20% আর বাকি 80% খাবারে। তুহিন স্বভাবসুলভ বাম হাত ঢুকালো বোনের ও দুলাভাইয়ের কথার মাঝে। কিন্তু দুলাভাই, মেজো ভাইয়া 99% ঠিক হয় পৌষকে পেলে, বাকি 1% হাতে রাখলাম। অন্য মানুষ নিয়ে এত কনফিডেন্স আবার ভালো না, পরে আমি ফাঁসবো। হসপিটালের এই কক্ষটা হাসি ঠাট্টায় গমগমে হয়ে ওঠে নিমিষেই। তৌসিফ থামাতে পারল না কাউকে। ইহান খাবার নিয়ে আসার পর থেকে খাওয়ালো। নার্স এসে শুধু একবার চেক করলো, রাতে মেডিসিন আছে সেটা স্মরণ করিয়ে দিয়ে গেল। ওদের চেঁচামেচির কারণে পৌষের ঘুম ধীরে ধীরে হালকা হয়ে আসে। ঘুম ভাঙতেই ব্যথায় গুঙিয়ে ওঠে সামান্য। শরীর গরম হচ্ছিল ধীরে ধীরে, এখন হয়তো বাড়ছে। তবে বাইরের ঠান্ডা আবহাওয়া উষ্ণটুকু আরামদায়ক লাগলো পৌষের নিকট। চোখ খুলেই টের পেল নিজের অবস্থান। নাক ঠেকালো হালকা, তাতেই তাকালো তৌসিফ। বেডে এখন ওরা দুজন, তুহিন খাচ্ছে তাইফার হাতে। তৌসিফ আস্তে করে বলল, ঘুম না ভাঙলে ঘুমাও তোতা পাখি। ভেঙেছে। ক্ষুধা লেগেছে না? খাবে এখন? আস্তে ধীরে উঠো তাহলে। খেয়েছেন আপনি? মাত্র খেলাম। ও ফুফাতো বোন, উঠেছ মিয়া, খাবে, এসো এখন। পৌষে উকি দিল। মিস্টার কিবরিয়া চলে গিয়েছে, বাকি 4 জন এখানে বসে আছে। ইহান হাত তুলে হাইফাই দেখালো পৌষকে। তুহিনের খাবার শেষ বলে তাইফা এবার প্লেটে খাবার নিল। উঠে আস্তে আস্তে বলল, দৌড়ে গিয়ে মুখটা ধুয়ে তো শোনা, আপা ভাত মেখেছি। খাবো না আপা। পৌষের উত্তর দিতে দেরি হলো, কিন্তু 3টে ধমক খেতে দেরি হলো না। প্রথম ধমক দিল চাপা স্বরে তৌসিফ, বাকি 2টো তুহিন আর তাইফা পালাক্রমে দিয়েছে। পৌষ ক্ষুদ্র একটা শ্বাস ফেলল। তৌসিফ ওর গালে হাতের উল্টো পিঠে ছুঁয়ে আদর দিল। পৌষ কথা বলে না, উঠে ওয়াশরুমে চলে গেল। সবাই যার যার মতো ব্যস্ত থাকলো। তৌসিফ সূক্ষ্ম নজরে পৌষকে দেখলো, খতিয়ে দেখলো বাজ পাখির নজরে। সবার দৃষ্টিতে যা ধরা পড়ল না, তৌসিফের দৃষ্টিতে তা খুবই সহজে ধরা পড়ল। ভাতের লোকমা মুখে নিয়েছে পৌষ। বসা তৌসিফের বিছানায়। তৌসিফের দিকে পৌষ তাকিয়েও দেখেনি এখন অবধি। ইহান আর ইরা উঠে বাইরে গেল কফি আনতে। তুহিন হ্যাবলার মতো তাকিয়ে আছে পৌষের দিকে। পৌষ চোখ গরম দেখাতেই খ্যাক খ্যাক করে হাসলো। হাসতে হাসতে বলল, ফুফাতো বোনের ফিউজ কি উড়ে গেল? কথা নেই কেন? কথা তো আমার সব সময় থাকে, তবে কবে জানি আপনার কথা বন্ধ করে দেই। হা হা হাসালে তুমি। আসো বাইরে যাই, আইসক্রিম খাবে? তুহিন, এই ঠান্ডার আইসক্রিম খাবে না পৌষাদ, আমি খাবো। তুহিন তরত করে দাঁড়িয়ে গেল। নিজের মাফলার পৌষের গলায় দিয়ে ব্যস্ত হয়ে বলল, এটা গলায় পেঁচিয়ে নাও। পৌষ উঠতে যাবে, তার আগে বাহু টেনে আটকালো তৌসিফ। তুহিন চোখ উল্টে তাকায়, ক্ষিপ্ত হয়ে বলে, তোমার বউ সহি সালামতে ফেরত এনে দেব। পা দেখি। পৌষকে উদ্দেশ্য করে বলল তৌসিফ। পৌষ নড়ল না, পাও দেখালো না। তৌসিফ জোর করলো এবার, পা দেখাও পৌষাদ। তুমি কি ভেবেছ লুকিয়ে যাবে আমার থেকে? কিছু তো হয়েছে। তোমার হাঁটা চিনি না আমি, এভাবে হাঁটছো কেন? কিছু হয়নি, নতুন দেশ তো তাই নতুনভাবে হাঁটছিলাম। পৌষাদ, পা দেখাও। তৌসিফ নিজেই জোর করে পা টেনে ধরল। ডান পায়ের 3টা আঙ্গুল থেতলে গিয়েছে কিছুটা। মাঝখানের একটা নখ উল্টে গিয়েছে নাকি ভেঙে গিয়েছে তৌসিফ ঠিক বুঝল না। তার একটু উপরে কিছু জায়গায় চামড়া উঠে গিয়েছে। তৌসিফ চোখ বুজে ফেলল, আবারও খুলল। তুহিন অবাক হয়ে গেল, চেঁচিয়ে উঠে তৎক্ষণাৎ, পায়ে কি হয়েছে পৌষ? আমি ডাক্তার ডাকছি। বেরিয়ে গেল তুহিন। তৌসিফ হতভম্ব হয়ে গেল। এই ফুলের গায়ে ও টোকা লাগতে দেয় না। আদরটা এভাবে করে যাতে ব্যথা পেল কি না, কারণ হিসেবে নিজেকে দেখতে পেল, যা তার অনুশোচনা বাড়িয়ে দিল কয়েক গুণ। হাত বাড়িয়ে পা টেনে নিজের কাছে নিল। পৌষ নির্বিকার, ও এমনই, ব্যথা প্রকাশ করতে অক্ষম। কেউ বুঝে নিলে যত্ন হয়, না হয় ওভাবেই পড়ে থাকে, শুকিয়ে যায়। আর জ্বর এলে তো হলোই। তৌসিফের কণ্ঠ ভেঙে এলো, গলার কাছে কাটার মতো কিছু বিঁধল একটা। চোখের পাপড়িগুলো ঝাপটায় কয়েকবার। বলল বেশ ব্যথিত স্বরে,
কি করে হয়েছে পৌষরাত? আপনার পিহু তার হিল দিয়ে কুচকে দিয়েছে, একবার নয় দুবার। আমিও দিয়েছি, তবে তার সুন্দর মুখে। তৌসিফের বুক ধরধরিয়ে উঠল সহসা। এর মানে ব্যথা আরও কোথাও পেয়েছে। এদিক ওদিক দেখতে গিয়ে হাতে অসংখ্য খামচি দেখলো ও। পশু ঝাড়া দিয়ে হাত সরিয়ে নেয়, বলল খামখেয়ালি নিয়ে এত ঢং দেখাতে আসবেন না। নিজের প্রতিশোধ নিতে জানি আমি। আমিও দিয়েছি কয়েকটা। শালের মুখটায় কালি লাগাতে পারলে শান্তি পেতাম। এই পৌষের সতীন হওয়া এত সহজ? ও তোমার সতীন না পৌষরাত, যোগ্যও না, আর কমও নয়। অবশ্যই কমও হানি। তৌসিফ আরও কিছু বলার আগেই পশু ওর মুখ চেপে ধরল। ধারালো কণ্ঠে বলে উঠল, পই পই হিসাব চাই আমার, একদম পই পই। অসুস্থ বলে চুপ আছি, আগা থেকে মাথা পর্যন্ত সবটা জানাবেন আমাকে। আমি পোষ অতটা ভালো কেউ নই, এতিম ভেবে ভুল করবেন না। সাপ বিচ্ছুদের মধ্যে বড় হয়েছি, যারা ভরা সমাজের মাঝে আমার গায়ে কলঙ্ক মেখে দূরে করেছে। খাওয়া পড়া বিলাসিতার ধার আমি পৌষরাত কখনোই ধারি না, এটা আপনিও জানেন। বাকি রইল ভালোবাসা, ওসব আমার সয় না। শৈলে আমার মা বাপ বেঁচে থাকতো। আমি কিন্তু কাউকে ছাড়ব না, আপনাকেও না। হোক প্রেয়সী, এখন কেউ না কেউ একদিন তো ছিল। বিয়ে না হোক, কথা তো উঠেছিল। আমার সংসারে যাতায়াত ছিল তো, কতদূর কী ছিল, কেনই বা হয়েছিল। এখনও যোগাযোগ আছে, সবটার হিসাব চাই। হিসিয়ে কথাগুলো বলে তৌসিফের গাল ছেড়ে দিয়ে আলতো চুমু খেলো সেখানে। তুহিন আসার সময় ডাক্তার সহ তায়েফাকে নিয়ে এসেছে। আপাতত পায়ে ড্রেসিং হচ্ছে, রক্ত জমাট বেঁধে গিয়েছে। তায়েফা হাই হুতাশ শুরু করেছে সামনে। ব্যথাটা এই মেয়ে এতক্ষণ সহ্য করেছে কিভাবে? তৌসিফ পোষকে বুকে চড়ে ধরে বসে আছে, ক্ষণে ক্ষণে মাথায় চুমু খাচ্ছে। তুহিনও করছে সবচাইতে আশ্চর্যজনক কাজ। ও মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে পোষকে ব্যস্ত রাখছে, যাতে পুরোপুরি ব্যথা না বুঝে। পৌষও ফায়দা লুটল, একবার বলল, একটু বান্দর সেজে দেখান তো। তুহিন দেখালো। পোষা আবারও বলল, গরিলা। তুহিন দুহাত মুঠ করে বুকে আঘাত করে দেখালো। পোষা আবারও বলল, শিম্পাঞ্জি। এটা তো পারে না। ডক্টর কাজ শেষে নার্সরা বিদায় নিল। ইহান আর ইরা কফি হাতে ফিরে এলো তখন। পশু শটান হয়ে বসে বলল, একটা ভাউয়া ব্যাঙের নাচ দেখান তো। ছাটি একটা মারবো। আমি ছেড়ে দেব? 5টা মারবো। দুজন হঠাৎ করে মায়া মহব্বত ছেড়ে ঝগড়া শুরু করলো, যা থামালো তায়েফা বিকট ধমকে। কি লটর পটর, কোথায় যাওয়া হচ্ছে? রাত তখন অনেকটা। তৌসিফ ভেবে নিয়েছে ব্যথার ওষুধ খেয়ে পশু ঘুমাচ্ছে, অথচ তার বন্ধ চোখের ওপর কড়া নজরদারি রেখেছে। পেছনে ঘুরে একবার দেখে নিল তৌসিফ, ফোন পকেটে রেখে উত্তর করলো, এই তো একটু বাইরে যাচ্ছি। কি কাজ? হাঁটতে। এদিকে আসুন তো। সুসুর করে এগিয়ে এলো তৌসিফ। বউ ডেকেছে বলে কথা। এই হসপিটালে আবার আদর টাদর করবে কি না বুঝতে পারলো না। এগিয়ে আসা মাত্রই পশু জিজ্ঞেস করলো, আমাকে কি পাগল মনে হয়? না। তা মনে হবে কেন? পাগল তো আমি, তাও তোমার প্রেমে। বাইরে মাছি ভন ভন করছে। আমি কি পাগল যে আমার মিষ্টি পাঠাবো মাছির কাছে? তৌসিফ পৌষের কথাবার্তা প্রায় অতবিদ্য বুঝে। এখনও তাই হলো। বুঝলো পৌষও তাকে মিষ্টি বলেছে। তখনই ঠোঁট টেপে হাসলো। পশুর কপালে চুমু খেয়ে বলল, মাছি মেরে দেব। আমি আহত করে এসেছি, চুপচাপ ঘুমান। তুহিন সাথে যাবে, একটু কাজ আছে। তুমি ঘুমাও, সকালে আমরা চলে আসবো ওখান থেকে। পশু কিছুক্ষণ দেখলো ওকে, পরপরই উঠে বসলো। তৌসিফ বাধা দিল, পায়ে এমনিতেই ব্যথা। পৌষরাত, কি চাই আমাকে বলো। পৌষ অত কথা শুনে না। তুহিন লং কোটটা এনে দিয়েছিল। পৌষও খুঁড়িয়ে গিয়ে ওটা এনে দিল, নিজে পরিয়ে দিল তৌসিফকে। কলার ঠিক করে দিয়ে মাফলারটা গলায় পেঁচিয়ে দিল। দরজা ঠেলে তুহিন পরপরই ঢুকলো। ওদের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে দিল একটু। নিজের মাফলার হাতে নিয়ে পৌষের মুখে ছুঁড়ে দিল, আমাকেও পেঁচিয়ে দাও। আমি পেঁচালে কিন্তু একদম ফাঁস দিয়ে দেব, নো ওয়ারি। পৌষও তৌসিফকে ছেড়ে তুহিনের গলায় পেঁচিয়ে দিল। তুহিন বসেছিল বলে রক্ষা। তালুকদার বাড়ির ছেলেগুলো বেশ লম্বা চওড়া। কাজ শেষ করে পশু দুজনের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, তাড়াতাড়ি আসবেন, আমি জেগে থাকবো। আসবো, আগে ওষুধ খেয়ে নাও। খেতাম না তখন, এই যে এটা বাদ দিলে। তৌসিফ বোতল হাতে নিয়ে এগিয়ে এলো। তুহিন মেডিসিন খুলে দিল। তৌসিফ নিজের হাতে পশুর ঠোঁটের ভাঁজে ঢুকিয়ে দিয়ে গোলাকার ওষুধটা পানি দিতে পশু গিলে নিল। পশু কতক্ষণ বক বক করলো তুহিনের সাথে। তুহিনও চাপা যথাসম্ভব নাড়ালো। পশু যখন ঘুমিয়ে গেল তখনই দু ভাই উঠে দাঁড়ালো। ঘুমন্ত পশুর কপালে চুমু খেলো তৌসিফ। বিড়বিড় করে বলল, আই এম সরি ফর দিস হানি। হয়েছে।
হালকা পাওয়ারের ওটা। তোমার বইয়ের যেই তেজ, আদৌ ওষুধ কাজ করবে কিনা কে জানে। আপদ ওঠার আগেই বিদায় করতে হবে সেটাকে। চলো। দুজন শব্দহীন পায়ে বেরিয়ে গেল কেবিন থেকে। কালো রঙের মার্সিডিসটা মিস্টার কিবরিয়ার। বাবার গাড়ি নিয়ে ইহান এসেছে দুই মামাকে পিক করতে। গাড়ি নিয়ে এসেছে ঘন্টাখানিক হলো, তাদের আসার নামগন্ধ নেই। ইরা হাই তুলে বলল, মামি বোধহয় মামাকে আটকে ফেলেছে। আমাকে যে বলল থাকতে। ওই যে আসছে দুই হিরো। ইহান দৃষ্টি ঘুরায়। দুই ভাই বেশ ভাবটাপ নিয়েই আসছে। ইরা গাল চুলকে বলল, ভাই, মেজো মামা হিরো থেকে কম নয়। আমি তো প্রায় সময় ক্রাশ খেয়ে ফেলি। দেশি ছেলে মানুষ এত সুন্দর হয়, মামি শুনলে চোখ তুলে ফেলবে। আমি তো ভাগ্নি হই, তাও আপন। তাও এসব বলিস না। দেখলি না, নিজের বরের প্রাক্তনকে মেরে জেলে চলে গিয়েছিল। হো। ইরা ভাবনায় বোধ হয়। ইহান ডোর খুলে বেরিয়ে এসে দুহাত ভাঁজ করে জিজ্ঞেস করলো, কি এত লেট? আমি ঘন্টাখানিক ধরে অপেক্ষা করছি। তৌসিফ উত্তর করার আগেই তুহিন মুখ খুলে বেফাস বলে ফেলল, মেজো ভাইয়া একটু প্রেম করছিল। তুহিন, আমি কি মিথ্যা বলেছি নাকি? তৌসিফ কথা না বাড়িয়ে গাড়িতে উঠল। তুহিন বসলো পেছনে। ইরার সাথে কথাবার্তা শুরু হয়ে গেল ওর। তৌসিফ ইহানকে গাড়ির চাবি দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসলো। স্টিয়ারিংয়ে হাত ঘোরাতে ঘোরাতে প্রশ্ন করলো, ওকে ডেকেছিস? প্রতি উত্তরে ইরা বেশ গর্ব করে বলল, ডেকেছি মানে? অপেক্ষা করছে আমাদের। সন্দেহ করেছে? একটুও না। বলেছি বিয়ের জন্য ডায়মন্ড নেব। প্রথমে এত রাতে কল করায় অবাক হয়েছিল, পরপর মেনে গেল। ইহান মাঝখানে যোগ করলো, ক্লাবে আসতে বলতেই রাজি হয়ে গেল। এছাড়া ভাবতে পারো, এদেশের কালচারে রাত দিন কোনো ব্যাপার নয়। লেটস সি। তুহিনের চোখ দুটো চকচক করে উঠল। তৌসিফের ঠোঁটে খেলে গেল বাঁকা হাসি। মোড় পেরিয়ে চলে এলো ক্লাবে। নামি দামি বিশাল এক ক্লাব। ইহান টিকিট কেটে রেখেছিল। লোকাল পার্সন কেউ ঢুকতে পারে না। চারজন বেশ স্বাচ্ছন্দ্যে ঢুকে গেল সেখানে। তৌসিফ ওদিক ওদিক তাকালো। জায়গা মনে ধরে গেল হুট করে। বসে থাকলো নিশ্চয়ই কথা শোনাতো এ নিয়ে। তৌসিফের মনে পড়ল ওর পুরাতন দিনের কথা। এইসব ক্লাবে সময় কম কাটায়নি সে। বারের দিকে তাকাতেই শুকনো ঢোক গিল ও। গলা ভিজাতে মন চাইলো। তুহিন ভাইয়ের মন বাসনা বুঝে ফেললো চট করে। সে নিজেও ভুকা অনেক দিন, তাই সুযোগ বুঝে অফার করলো তৌসিফকে, মেজো ভাই, একটা ড্রিঙ্কস হবে নাকি? কেন নয়, লেটস গো। মহা আনন্দে তুহিন এগিয়ে যেতে নিলেই তৌসিফ আটকে দিল। সুচালো দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি নেব, তুই না। কেন না? কানাডা পাঠাবো আবার? যাবি রেহাবে? একটা না, তাহলে তুমিও না। তুই বললেই হবে? আমি না বললে হবে না, কিন্তু পৌষ বললেই হবে। তৌসিফ চোখ গরম করে তাকায়। তুহিন যে বলে দিবে তাও বুঝে গেল। বোর ভরে তৌসিফ আর বাড়ির দিকে পা বাড়ালো না, বরং গিয়ে বসলো উল্টো দিকে। ওইদিকে নাচ গান হচ্ছে, যে যার মতো করে আনন্দ করছে। ইহান আর ইরা গিয়ে বসে অন্যদিকে। প্রিয়াসী এখনও পৌঁছায়নি। ওরা দুজন মাত্র কল দিবে, তখনই উপস্থিত প্রিয়াসী। হাত মিলিয়ে হাসি মুখে প্রিয়াসী ইংরেজিতেই জিজ্ঞেস করলো, তোমার হবু বর? না, আমার ভাই। আমাদের পছন্দ হলে বরটা ফাইনাল করবে। ও আইসি। আমাদের কালেকশন সম্পর্কে ধারণা আছে কিছু? থাকলে চয়েস বলবে, না হয় আমি সাথে আনা কিছু স্যাম্পল দেখাচ্ছি। ইহান ইরাকে খোঁজা দিল। ইরা একটু চিন্তিত মুখে তাকিয়ে বলল, ওসব স্যাম্পল আমার হবে না। আই ওয়ান্ট সামথিং এলস। ফোনে বলেছিলাম আপনাকে, একবার দেখে নাও, পছন্দ হতে পারে। ইরা নাছরবান্দা। প্রিয়াসী হাল ছেড়ে দিল। রাগ হলো মনে মনে ভীষণ। তখনই ইরার ফোন বাজে। রিসিভ করে হাসি মুখ ফুটে উঠল ওর। প্রিয়াসীর দিকে তাকিয়ে বলল, আমার ফিয়ান্সে এসেছে, আপনি কি স্যাম্পলগুলো তাকে দেখাতে পারবেন? প্রিয়াসীর মুখে হাসি চলে এলো। স্বাগত জানানোর সাথে মাথা নেড়ে বলে, অবশ্যই। সে গাড়িতে আছে, ভেতরে আসবে না? একটু ব্যস্ত, দেখেই চলে যাবে। আপনার সমস্যা না হলে থাকুক। না না, চলো। প্রিয়াসী উঠে ওদের সাথে বেরিয়ে এলো। সামনের গ্যারেজে ওরা এসেছে বেসমেন্টে। প্রিয়াসী এবার জিজ্ঞেস করলো, এখানে? ওর গাড়ি পার্কিংয়ে আছে। বেসমেন্ট খালি, শুধু গাড়ি রাখা আশেপাশে। ইরা আর ইহান প্রিয়াসীকে অপেক্ষা করতে বলল। ফোন আসার বাহানায় একটু দূরে সরল দুজন। হঠাৎ সিগারেটের গন্ধে প্রিয়াসী পেছনে তাকায়। কেউ নেই। খানিক দূরে ইহানকে দেখা যাচ্ছে। কপাল কুঁচকে এলো ওর, কারণ সিগারেটের ধোঁয়া তীব্র থেকে তীব্র হচ্ছে। সাধারণ সিগারেট বলে মনে হলো না। প্রিয়াসী কী মনে করে একটু ভেতরে এলো। অন্ধকারে হুট করে পা মচকে গেল। ধপ করে পড়ে গেল প্রিয়াসী। ব্যথা পেয়েছে সামান্য। ওর ঠিক উল্টো দিকে শীষ বাজানোর শব্দ আসে। চোখ তুলে তাকাতেই দেখলো পায়ের উপর পা তুলে তৌসিফ বসা কাঠের সুন্দর চেয়ারটায়।
হাবভাবপূর্ণ মুখরা দেখেই বোঝা যাচ্ছে সে অবস্থাতে। প্রিয়াসী মুখ থেকে বেরিয়ে এলো ডাক, তোষ। ইয়েস বেব। তো তুমি এখানে তোতলাচ্ছ কেন প্রিয়? কোথায়? না না তো। আম সামথিং ইউ পিউ, ওয়েক আপ টু, মেক ইট ফাস্ট। প্রিয়াসী দাঁড়ালো। তৌসিফ সমান তালে সিগারেট ফুঁকছে, চোখ দুটো ঘোলা হয়ে আসছে। আচমকায় প্রিয়াসীর দিকে একটা পেপার ছুঁড়ে দিল ও। ধরে ফেলো প্রিয়াসী। ঝাপসা আলোয় ও দেখলো এটা একটা ডকুমেন্ট পেপার, ওদের কোম্পানির লোগো আছে। প্রিয়াসী ঢোক গেল। তৌসিফের বাচনভঙ্গি অত্যন্ত নিখুঁত। প্রিয়াসী হঠাৎ আগের রূপে তৌসিফকে দেখে বিব্রত হলো, মুখে ভয় প্রকাশ পেল। তৌসিফ খুব সাধারণভাবে ঠিক সেই 90 দশকের মতো কথা বলল, অথচ সময়ের পরিবর্তনে তার কণ্ঠে দারুণ পরিবর্তন এসেছে। পুরুষত্ব ভারীকে টের পাচ্ছে প্রিয়াসী। তৌসিফ এমন ছিল না যেমন শীতল সে নিজেকে দেখায়। কানে তৌসিফের কণ্ঠ ধাক্কা দিতেই প্রিয়াসী ঝিমিয়ে গেল। আমি বদলে যাইনি প্রিয়, শুধুমাত্র প্রসাদের জন্য আমার শীতলতা। বাকি দুনিয়া জাহান্নামে যাক, আমি তৌসিফ পরোয়া করি না। পৌষের সামনে আমি নিতান্তই ভেজা বিড়াল। সে আমাকে নরম পছন্দ করে, তাই বলে তুমি এটা কিভাবে ভাবলে আমি তৌসিফ গরম হতে পারবো না? রক্ত আজও তালুকদার বংশের, আর আমি পৃথিবীর বুকে জন্ম নেওয়া ওই তৌসিফ। গতবার জানে ছেড়েছি, এবার যে ছাড়বো তার নিশ্চয়তা কি? তুমি জানো আমি কে? জানো কি না বলো। তুমি জানো না আমি পিস্তল চালাতে পারি? জানো না আমি টেন্ট শুটার? জানো না আমি আজও পার্টনারশিপ চুক্তি বাতিল করতে পারি? কি করে খাবে তখন প্রিয়? তুষারের এই ভিনদেশে আর কি আছে ওই ডায়মন্ডের ব্যবসা ছাড়া? আমাকে নরম ভেবে যে ভুল করলে তার মাসুল গুনো তাহলে। আই ক্যান্ট হেল্প ইউ। ইউ হার্ট মাই হানি, ইউ হার্ট মি অ্যাগেন। আই জাস্ট কান্ট ফরগেট দ্যাট ওন্ট। আমি শু। প্রিয়াসী একবারে মিলিয়ে গেল। তৌসিফ উঠে দাঁড়ায়, এক পা দুপা করে এগিয়ে এলো ওর দিকে। প্রিয়াসী পিছিয়ে দিচ্ছে, পৌষ বাঁকা হাসে, চাপা সরে বলে, ভয় পাচ্ছ কেন প্রিয়? তুমি না আমার সাথে কত কত বছর থেকেছ, এখন ভয় পাচ্ছ যে? আমার কথা শোনো তৌসিফ, মাথা ঠান্ডা করে কথা বলি আমরা প্লিজ। এখানে যে আর সময় নেই প্রিয়। আমি কিছু করিনি তৌসিফ, যা করেছে শুধু আমার বোনের সংসার বাঁচাতে। পলক বলল পৌষ নাকি ওর সংসারে ঝামেলা করছে প্রচুর। তুহিন পৌষের কাছে থাকে বেশিরভাগ। তাই আমি তুমি শুধু পৌষকে বলেছিলাম যে প্রিয়াসী বলতে পারলো না। তৌসিফ আচমকা হুহা করে হেসে উঠল। এই অন্ধকার বেসমেন্টে নিতান্তই ভুতুরে লাগলো বিষয়টা। তৌসিফ হাতের নিজের লং কোটটার ভেতরে পকেটের প্যান্টের থেকে পিস্তলটা বের করলো। প্রিয়াসীর দিকে তাক করে বলল, কথা বলো প্রিয়। আমি এভাবে নয়, সুন্দর করে কথা বলো প্রিয়। তৌসিফ ফুট করে রেগে গেল তৌসিফ। পিস্তলের মুখটা প্রিয়াসীর মুখে ঢুকে চুলগুলো মুঠ করে ধরল। রেগে হিসিয়ে বলল, কুত্তার বাচ্চা কথা বল, তোতলাস কেন? কথা বল, সুন্দর করে কথা বল। প্রিয়াসী আতঙ্কে কেঁদে ফেলল। তৌসিফের রাত কমার বদলে বেড়ে গেল। এই যেন আজ থেকে 10 বছর আগের ওই তৌসিফ, যে অস্ট্রেলিয়ার সিডনি শহরের আর বাংলাদেশের কেরানীগঞ্জ দুটোই দাপিয়ে বেড়াতো। চোখে মুখে সেই হিংস্রতা, রাগে কপালগুলো ফুলে উঠেছে। প্রিয়াসী কথা বলতে পারে না। আচমকা ওর পায়ের নিচের বুট চেপে ধরে তৌসিফ। ব্যথায় আর্তনাদ করে উঠল প্রিয়াসী। তৌসিফ থামল না, উল্টো পা দিয়ে এদিক ওদিক চাপ বাড়ালো। দাপিয়ে উঠল প্রিয়াসী। তৌসিফ শাসিয়ে বলে, চুপ। প্রিয়াসী মুখ চেপে ধরে, চাপাসারে ডাকে, তৌসিফ অনেক ব্যথা, প্লিজ ছাড়ো। কেমন লাগে? জানোয়ারের মতো আমার পৌষের পায়ে আঘাত করেছিস। এখন বস। তুই জানতি না ও কে ছিল? জানতি না ও পৌষ ছিল? জানতি না ও আমার ছিল? জানতাম আমার ভুল হয়ে গেছে তৌসিফ, প্লিজ ছেড়ে দাও। পা সরালো তৌসিফ। প্রিয়াসীকে ধাক্কা দিয়ে সরাতেই ও পড়ে গেল। তৌসিফ এদিক ওদিক পায়চারি করলো। অস্থির হয়ে পিস্তল তাক করলো প্রিয়াসীর দিকে। আমার কলিজায় হাত দিলি, সাহসটা কোথায় পেলি তুই? পলক দিয়েছে, ও বলেছে আমি শান্ত হয়ে গিয়েছি। তুই জানিস না আমি কেমন? ভুল কিভাবে করলি? পুঁতে দেবো আজ আমি পুঁতবো তোকে। প্রিয়াসী আতঙ্কে জমে গেছে। তৌসিফ গুলি করতে যাবে তখনই কোথা থেকে দৌড়ে এলো তুষার। তৌসিফের পা জড়িয়ে ধরল শক্ত করে, অনুরোধ করে বলল, মেজো ভাইয়া প্লিজ ছেড়ে দাও, প্লিজ ভাইয়া। তৌসিফের চোখে তখন আগুন। তুষারের আগমন ওর কাছে সামান্য ঠেকলো। এদিক ওদিক ঘাড় বোলাতেই দেখলো ছোট্ট একটা মেয়ে এলোমেলো ঘুমো ঘুমো চোখে ওর দিকে এদিক ওদিক করে তাকাচ্ছে।
কি নিষ্পাপ চাহনি। তুষার আর প্রেয়াসী দুজনের ছাপ আছে ওই মুখে। বাচ্চাদের প্রতি তৌসিফ সবসময় দুর্বল। আজও হলো। পা ঝাড়া দিতেই তুষার সরে গেল। তৌসিফ পিস্তল কোমরে গুজল। বাচ্চাটার দিকে যেতে যেতে বলল, ওই কুত্তার বাচ্চাটাকে আমার সামনে থেকে সরা। প্রেয়াসীর কাছে গেল তুষার। প্রেয়াসী তুষারের বুকে লুকিয়ে গেল। ফিসফিস করে বলল, তৌসিফ ডিল ক্যান্সেল করে দিয়েছে বলেই কেঁদে ফেলল। তুষার আতকে উঠে সহসা। পার্টনারশিপ চুক্তি বাতিল হলে এত বড় কোম্পানি চালাবে কি করে ও? দিশেহারা হলো তুষার। তৌসিফ ততক্ষণে বাচ্চাটাকে কোলে তুলেছে। বাচ্চাটাও পরিচিত গন্ধ পেল বোধ হয়। কাঁধে মাথা রেখে চোখ বুজে আরামে ঘুমিয়ে ওঠে। তুষারের দিকে তাকালো তৌসিফ। দাঁত কিরমিয়ে বলল, সরাতে বলেছি। যাচ্ছি ভাইয়া। প্রেয়াসীকে নিয়ে যেতে যেতে আরেকবার হাত বাড়ালো তুষার। তৌসিফ প্রথমে বুঝলো, পরপর বুঝলো নিজের মেয়ে চাইছে তুষার। ঘুমন্ত বাচ্চাকে দিয়ে দিল ও। ওদের রেখে নিজে বেরিয়ে গেল ওখান থেকে। ইহান এরা বাইরে দাঁড়িয়েছিল। তৌসিফকে দেখে ওরা ভয় পাচ্ছে। তৌসিফ এদিক ওদিক তাকালো। জিজ্ঞেস করলো, তুহিন কোথায়? জানি না তো, কিছুক্ষণ আগেই কোথায় চলে গেল। তৌসিফ জানে তার ভাই আর আসবে না। নিচে চলে গেল পৌষের কাছে আর ভাগ্নিকে বলল যাতে বাসায় চলে যায়। হাঁটতে হাঁটতে একসময় পথ ফুরিয়ে এলো। তুহিন আকাশ পাতাল এক করে চিৎকার করে উঠল, আবার বারবার। তুমি বারবার আমাকে এভাবেই ভেঙে ফেলো পলক। আমাকে চুরমার করে দাও তুমি। কেন এই কাজ করলে? কি দায় ছিল আমার? আমি এত খারাপ কিভাবে হলাম? আমার খারাপ হওয়া এতটাই নিষ্পর্যায়ে গিয়ে ঠেকেছে যে তোমার মতো খারাপ একজনকে আমি ঘৃণা করতে পারছি না। কেন পারছি না? আই ওয়ান্ট টু হেট পলক। আই ওয়ান্ট টু হেট। আর ইউ লিসনিং টু মি? আই ওয়ান্ট টু হেট ইউ। মাঝ রাস্তায় কেঁদে ফেললো তুহিন। পাগলের মতো কাঁদতে লাগলো সে। কান্নার মাঝে বিড়বিড় করে বলতে লাগলো, আই লাভ ইউ পলক, বাট আই ওয়ান্ট টু হেট ইউ। পরপর নাক টানলো ও। ফুপিয়ে উঠে ওর দেহটা। বলিষ্ঠ দেহ কতই না করুণ দেখালো তাকে। তৌসিফ ফিরে এসে পৌষকে ঘুমোতে পেল। নির্ঘাত মেয়েটা ক্লান্ত। না হয় তুহিনের কথা সত্যি ভেবে তৌসিফও ভেবেছিল এই সামান্য ডোজে পৌষ হয়তো জেগে যাবে ও ফেরার আগে। বিষয়টা এমন হয়নি ভেবে তৌসিফ স্বস্তি পায়। এগিয়ে এসে পৌষের গুটিয়ে যাওয়া দেহটা ভালো মতো দেখল। কপালে নিজের ঠান্ডা বরফের মতো ঠোঁট ছুঁয়ে আস্তে করে বলল, আমি জানি তুমি খুবই নরম, শুধু বাহিরে এমন শক্ত দেখাও, সব সময় এভাবে জেদ দেখাও আমাকে পদদলিত করে রাখতে। আমি হাসি খুশি মেনে যাব, কোনোদিন টুশব্দ করব না। তোমার এই কঠিন ধাঁচের প্রেমেই তো পড়েছি পৌষরাত। সারা জীবন এমনই থেকো, আমার থেকো। ঠান্ডার পরোয়া করে না তৌসিফ। ফ্রেশ হতে চলে গেল। লম্বা শাওয়ার প্রয়োজন, যা এখানে আপাতত সম্ভব নয়। তার স্কিন কেয়ারের করার প্রয়োজনীয় যাবতীয় প্রোডাক্টস কিছুই নেই। একটা ক্লিনজার আছে যা তুহিন এসে রেখে গেছে। হসপিটাল থেকে দেওয়া সাবান আর বডি ওয়াশ দেখে তৌসিফ ধরল না। যদি তার স্কিনে শ্যুট না করে রিস্ক নিতে চাইল না তৌসিফ। শুধু গরম পানিতে যতটুকু পারল হট শাওয়ার নিল। মুখ ধুয়ে তাওয়ালে পেঁচিয়ে বেরিয়ে আসতে ভীষণ ঠান্ডা লাগলো। দেশে থাকলে এতক্ষণে ফজরের আজান দিয়ে দিত বোধ হয়। এখানে ঠান্ডা কুয়াশার সময় বোঝা যাচ্ছে না সকাল হয়ে এলো বলে। তৌসিফ ট্রাউজার পরে টি শার্ট খুঁজলো, পেল না। কপাল কুঁচকে এলো সহসা। এখন কি পরবে ও? শরীর ঠান্ডায় জমে যাচ্ছে। দরজা খুলে নার্সকে দেখতে পেল। সে পাশের কেবিন থেকে বের হচ্ছে। তৌসিফ ডেকে হিটারের ব্যবস্থা করতে বললেই নার্স জানালো রুমেই আছে। এসে চালু করে দিয়ে যেতেই তৌসিফ ওটার সামনে বসে রইল কিছুক্ষণ। ফোন হাতে তুলে ইহানকে মেসেজ পাঠিয়ে রাখলো যাতে তার জন্য জামা কাপড় আনা হয়। সবটা শেষ করে ও বেডে এলো। মোটা কম্বলের নিচে ঢুকে পৌষের বুকে নিজেকে বিলিয়ে দিল। একদম মুখ গুজে শুয়ে রইল ওভাবেই। চোখ বুজার আগে শুধু তুহিনের কথাটা ভাবলো একবার। তুহিন জীবনে এর চাইতে বড় ধাক্কা খেয়েছিল পলকের মাধ্যমে। ওটা যেহেতু পার করেছে, আজকেরটাও পারবে। তার ভাই স্ট্রং, তৌসিফ জানে। এখন একটু সময় একা থাকলে নিজেকে সামলানো তার জন্য সহজ হবে। তৌসিফ ক্ষুদ্র শ্বাস ফেলে চোখ বুঝে। তার আরাম লাগছে। আর একটু উষ্ণতা পেলেই ঘুমিয়ে যাবে সে। আড়মোড়া ভেঙে পৌষ যখন উঠেছে তখন নিজের বুকটা ভারী ঠেকলো ওর নিকট। চাপা শ্বাস ফেলে বুক থেকে মাথাটা জড়িয়ে নিল ভালো মতো। চোখ বুজে এদিক ওদিক তাকালো একবার। আঙুলগুলো চলতে লাগলো তৌসিফের চুলে। আরাম পেয়ে আরেকটু মুখ ঘষে ঘুমালো তৌসিফ। সেও জেগে গেছে কিছুটা। দরজায় নক করা মাত্রই পশু ঘুম ঝাড়ানো কণ্ঠে উত্তর দিল, কে? আসুন। এরা হাতে ট্রে নিয়ে ভিতরে এলো।
পেছনে একজন নার্স খুব সংক্ষেপে নিজের ডিউটি পালন করতে তাদের হাল জিজ্ঞেস করলো। একবার পৌষের পাটা দেখে গেল, জানালো আজ যাওয়ার আগে ড্রেসিং করে যেতে হবে। পৌষ সরাসরি নাকচ করে দিল। ওর বুকে ঘুমন্ত তৌসিফ কম্বলের নিচ থেকেই বলল, অল টক টু ইউ লেটার সিস্টার। নার্স হাসি মুখে বিদায় জানিয়ে চলে গেল। এরা পৌষের কাছাকাছি এসে দাঁড়িয়ে কপালে একবার হাত রেখে তাপমাত্রা দেখলো। বাহিরে থেকে তায়েফা নক করতেই পৌষ তৌসিফের মাথাটা আস্তে করে বালিশে রাখলো। দু হাতে গালে দেখলো জ্বর আছে কিনা। তাইফা ভেতরে ঢুকে তাড়া দিল, মুখটা ধুবি, আয় আপা নিয়ে যাই, খেতে হবে, এরপর সোজা বাসায়, বহুত হয়েছে তোদের তামঝাম। পৌষ উঠতে নিলেই তৌসিফ হাত ধরে আটকায়। ঘুম জড়ানো কণ্ঠে বলে, তুমি পারবে না পৌষরাত? আমি উঠছি। কেন পারবো না? আমি লুলা, মাথা ঘুরবে। তৌসিফ নিজে উঠতে পারছে না। পৌষর মুখ বাঁকিয়ে নিল। তেরামে দেখে উঠতে গেল, কিন্তু সত্যিই মাথাটা চক্কর দিল, পায়ে চাপ পড়ল। ধপ করে বসা মাত্রই তৌসিফের ঘুম উড়াল দিল। কাঁচা ঘুম ভাঙার দরুন চোখ দুটো লাল দেখাচ্ছে। তাইফা আর ইরা ধরল, তৌসিফ নিজে উঠে ধরল, একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে বাথরুমে নিয়ে গেল। পৌষ আর বিরক্ত করলো না এখন। ফ্রেশ হয়ে এসে বসা মাত্রই তৌসিফও মুখে পানি দিয়ে এসেছে। পৌষের সামনে গরম খাবার রাখলো ইরা। পৌষ এদিক ওদিক তাকিতুকি করলো, না নেই। মুখে জিজ্ঞাসা করতে কেমন সংকোচ লাগলো, তবুও বলেই ফেললো, তুহিন ভাইয়া কোথায়? তাইফা চিন্তিত মুখে উত্তর দেয়, কি জানি, রাতে হসপিটালেই ছিল, ইহানও তো নেই, সকালে দেখলাম, দাঁড়া ফোন দেই। ওরে বাবা, ফুফাতো কুটনি বোন আমার, মামাতো ভাই ছাড়া গলা দিয়ে খাবার নামছে না। দরজা ঠেলে ঠুলে ঢুকলো তুহিন। তৌসিফ তাকালো ওর দিকে। পৌষ মোটেও চুপ রইল না, তেড়ে ফুরে বলল, একদম ঠিক ধরেছেন, একটু নিচে দেখান তো, আপনার নাচ দেখে খেতে পারছি না। চটকনা খেলেই দেখবে তোমার মাথা ঘুরছে। দেখাবে? দেখাই না, আপাতত দেখতে চাচ্ছি না। আমি কিন্তু দুটোর মাথা ধরে একসাথে ঠেসে দেব, মুখ একদম বন্ধ। তাইফা ধমক দিলে চুপ রইল ওরা। পৌষ মুখ ঝামটা দিয়ে বলল, সারা রাত টহল দিয়েছেন হসপিটালে? চোখের কি অবস্থা? একদম পাক্কা নেশাখোর। তৌসিফকে থামিয়ে দেয়। পৌষ মুখ বন্ধ রাখলো না, পুনরায় বলল, খেতে আসুন। খাইয়ে দেবে? কেন দেব? দিলে কি হবে? পারবো না। তুহিন গো ধরে বসে রইল। তৌসিফ বিরক্ত প্রকাশ করে ভাইয়ের মুখ তুলে খাওয়ানোতে। তাইফা আর ইরা খেয়ে এসেছে। নার্স এসে আরেকবার ড্রেসিং করতে তাড়া দিয়ে গেল। পৌষ আর চোখে তৌসিফকে দেখলো, চল শক্ত হয়ে এলো। এই লোক কেন এমন খালি গায়ে বসে আছে? খাবার কোনো মতো শেষ করে চাপাসরে প্রশ্ন করলো, কি জামা কাপড় নেই? মান ইজ্জত দেখানোর শখ জাগলো নাকি? একদম বোরকা পরিয়ে হাঁটাবো কিন্তু। টি শার্ট নেই তোতা পাখি? তাতে কি, যা পারেন পরুন। কি পরবো? জানি না, খালি গায়ে আর একটু দেখলে 2 রাত 3 দিন বউ ছাড়া থাকবেন। এ কেমন শাস্তি? তৌসিফ খুব আহত স্বরে বলল, বলেই কম্বলের নিচে ঢুকে বসলো। তুহিন খেতে খেতেই বলল, বউকে কবে জানি গলায় ঝুরিয়ে ফেলো মেঝো ভাইয়া। একদম। পৌষ তাল মেলায়। তৌসিফ ওদের মধ্যে ঢুকলো না। এরা দুজন তৌসিফের কলিজা। এদের মধ্যে কথা কাটাকাটি হলে তৌসিফ সহজে ঢুকে না। পৌষের পর ড্রেসিং হতে হতে ইহান হাজির হয়। হাতে থাকা ব্যাগটা থেকে তৌসিফকে বলল, রাতের জন্য সব রেডি করে এলাম একবারে। এত দেরি তাই বলে? হ মামা, বাসায় গিয়েছি, মেজো মামার টি শার্ট লাগবে। তৌসিফ গায়ে টি শার্ট জড়ালো, উঠে দাঁড়িয়ে বলল, চলো শুধু ডক্টরের সাথে একবার দেখা করে আসি। ওরা কেবিনে অপেক্ষা করতে বলেই তৌসিফ দেখা করে এলো। অতপর বিদায় হলো তায়েফার বাসায়। কিছুতেই ওদের হোটেলে যেতে দিল না। বাইরে ঠান্ডা আরও বেড়েছে আজ। ফোনটা বেজে যাচ্ছে বারংবার। সেখানে ইংরেজি অক্ষরে লেখা আছে সুইট হার্ট শব্দটা। তুহিন সারা রাত ঘুমায়নি। ওই সকালে গিয়ে একটু ঘুমিয়েছিল। দুপুরে আপা সাদা পোলাওর সাথে বিভিন্ন পদের খাবারের আয়োজন করেছে। পেট ভরে খেয়ে ঘুমিয়েছিল তুহিন। এখন ফোনের শব্দ পেয়ে ঘুমটা হালকা হলো। ফোন হাতে নিয়ে জলজল করার শব্দটা দেখে জায়গা মতো আবার রেখে দিল। ফোনটা এবার সাইলেন্ট করার আর শব্দ হয়নি। তুহিন অবশ্য আর ঘুমাতে পারল না। তৌসিফ এসেছে ওর রুমে। এসেই নিঃশব্দে পাশে বসেছে। চুলের ভাঁজে হাত রাখতেই তুহিন মাথাটা ভাইয়ের কোলে তুলে দিয়েছে। দু ভাই কতক্ষণ চুপচাপই থাকে। তৌসিফ ওর পিঠে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো নরম স্বরে, ঠিক আছো? হ্যাঁ। মন খারাপ এখনো? সামলে নিয়েছি। আমি জানতাম তুমি পারবে। কষ্ট হয়েছে খুব। আমাদের তুহিনের কষ্ট সর্বোচ্চ পার করে এসেছে। আমি ওকে ঘৃণা করতে কেন পারি না ভাইয়া? কারণ তুমি ওকে সত্যিকারে ভালোবাসো। কিন্তু ও তো ভালোবাসার সীমানা ছাড়িয়ে ফেলেছে।
ঘৃণা করার শত কারণ আমাকে দিয়েছে। ভালোবাসার সীমানা ওপারে ভালোবাসাই থাকে তুহিন। ভালোবাসা কবেই বা সীমানা মেনে চলে। তুমি কি চাও? তৌসিফ মুচকি হাসে। ওর পাতলা ঠোঁটে খুব সামান্য কম্পমান হলো তাতে। ছোট ভাইয়ের কপালে চুল গুছাতে গুছাতে বলল, তোমার সুখ পলক সহ ও বাদে তুমি সুখী থাকতে পারবে? তুহিন বাচ্চাদের মতো মাথা নাড়ালো। পারবে না ও সুখী। তৌসিফ ক্ষুদ্র শ্বাস ফেলল, বলল বেশ ব্যথিত হয়ে, ওকে শুধু বলবে পৌষ রাতে থেকে দূরে থাকতে। আমি পর্যন্ত মেনে নেব, কিন্তু পৌষ রাত পর্যন্ত নয়। ঠান্ডা মাথায় করুণ স্বরে এটা তৌসিফের কর্তৃত্ব দেওয়া এক হুমকি। তুহিন চোখ বুজে নেয়, ভাইয়ের হাত ধরে ঠোঁট কামড়ে কান্না আটকায়। আমাকে দূরে থাকতে বলো না পৌষের থেকে। পলক পছন্দ করছে না বিষয়টা। প্লিজ মেজো ভাইয়া, তুই পৌষাদের আশেপাশে থাকলে পলক একই কাজ বারবার করবে। আমি কথা বলবো। আগেও বলেছিলি, কাজ হয়েছে। তৌসিফ ঠাট্টা স্বরে বললে তুহিনের মুখটা ফ্যাকাশে হয়, তবুও উঠে বসে। ঠিক হয়ে বলে, আমি আসবই, 100 বার আসবো। তৌসিফ উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজলো, মাথা কাত করে বলল, আমি না করার কে? তবে ঝগড়াঝাটি করবি না, খবরদার। তৌসিফ বেরিয়ে যেতে নিলেই তুহিন চেঁচালো, আজ রাতে পৌষকে নিয়ে আমি ক্লাবে যাব। আশেপাশে এসে দেখিস তুহিন, মার খাবি আমার হাতে। তৌসিফ চলে গেল। নিজের জন্য বরাদ্দকৃত রুমে ঢুকতেই তার মুখে সিল্কের একটা নরম কাপড় ছুঁড়ে মারল পৌষ। ভাঙা পায়ে তেড়ে এসে শুধালো ঝাঁঝাটো কণ্ঠে, এসব কি? এই পাতলা সিল্কের কাপড়ের দাম 2.5 লাখ? আমি পাগল নাকি আপনি? এত দাম দিয়ে কে কিনে? আমাকে বলতেন, আমি সদরঘাট বা গুলশানের মার্কেট থেকে পাইকারি কিনে টেইলারে বানাতে দিতাম। 1000 লাগতো সর্বোচ্চ। পৌষ হাঁপিয়ে উঠেছে। তৌসিফ আর চোখে দরজার বাইরে তাকিয়ে আগে দরজাটা বন্ধ করলো। বিলের কাগজটা ইহান বা ইরা সরায়নি। তৌসিফের নজরে এলো জুতার দিকে। গতকাল জুতার দাম শুনে রেগেছিল পৌষ, এবার না হিলটাই ছুঁড়ে মারে। কাপড়টা ভাঁজ করে বিছানায় রেখে গলা খাকারি দিল তৌসিফ। লাভ হলো না। পৌষ তেড়ে ফুড়ে এগিয়ে এসে তৌসিফের হাত টেনে নিয়ে আঙুল তুলে দেখিয়ে বলল, টাকা গাছে ধরে? এগুলো দেশে পড়তে পারবো? একদিনের জন্য এত খরচা কেন করলেন আপনি? আমি পড়ি সব, বাসায় কতক্ষণই বা পরবো? হায় আমার কপাল। সম্ভব হলে আজ গায়ে দিয়ে আর পোশাকই বদলাতাম না আমি। দাম উসুল হতে কত যুগ লাগবে কে জানে। তৌসিফ বউকে সামলানোর ফাঁক ফোকর খুঁজলো, পেলেও বটে। পেছন থেকে জড়িয়ে ধরে কানের লতিতে চুমু খেলো। পৌষ ফোঁস করে দম ফেললো। কেন করেন এগুলো? একটা পৌষাত আমার, আর কে আছে আমার? নেই তবে হতে কতক্ষণ? এই আপনি নাকি অসংখ্য গার্লফ্রেন্ড রেখেছেন? এখানে আসুন, আসুন বলছি। হিসেব চাই আমার। ঝাটকা মেরে সরিয়ে বিছানায় বসলো পৌষ। তৌসিফ প্রচুর গরম হলো। এর চাইতে তো লাখ টাকার হিসাবটা সহজ ছিল। বউয়ের ভয়ে সে মুখোমুখি বসলো। আঙুলের করগুনে পৌষ মাস্টারি দেখালো। হ্যাঁ শুরু করুন, 1 নাম্বার থেকে একদম। দাড়ি চুলকায় তৌসিফ। অপারগতা প্রকাশ করলো, বলল, কি 1 নাম্বারের নাম কি ছিল? কি করেছেন সব শুনতে চাই। নাম ভুলে গিয়েছি হানি। ভুলে গেছেন মানে? এখন মনে নেই? অ্যালেন। বিদেশি? ভ্রু কুচকালো পৌষ। তৌসিফ ক্ষুদ্র শ্বাস ফেলল, আস্তে করে বলল, প্রিয়বাদে সকলেই বিদেশি। কথাটা বলতে দেরি, খামচি দিতে দেরি হলো না তৌসিফের। পৌষ বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়েছে ওর উপর। আচমকা এমন হওয়াতে তৌসিফও খেই হারিয়ে ফিরেছে। উল্টে পড়েছে বিছানায়। ব্যথাতো শব্দ তুলতেই হিসিসানোর শব্দ শুনতে পেল। পিউ ছুটাচ্ছি। তৌসিফের পেটের উপর বসে দুকান টেনে ধরল পৌষ। রাগে অনিয়ন্ত্রিত হয়ে বলল, 100 বার ডাকুন প্রিয়, তাও 2 সেকেন্ডে। না হয় 2 মাস আমার থেকে সাসপেন্ড করে দেব। 1 2 3 কই শুরু করুন। আজ ছুটাচ্ছি আমি টিউ। বদমাস লুচ্চা বেটা। সেরে নিয়ে নষ্টামি ফষ্টামি করেন তাই না? বার কাউন্টারের একদম মুখোমুখি উল্টো দিকে। পৌষ ইরার কথা মনোযোগ দিয়ে শুনছে। তৌসিফ সুযোগ পেয়ে তা লুফে নেয়। বার কাউন্টারের সামনে এসে স্কোয়ার্স হাতে নেয়। একদম চোখের পলকে, একবারে চোখের পলকে হাফ গ্লাস ঢোক গিলে নেয়। এই যেন অমৃত স্বাদ পেল সে কতগুলো বছর পর। বিয়ার ছাড়া অন্য কিছুতে তৌসিফ হাত দেয় না ততটা। আজ এত কাছে, এত ঝলমলে দেখে কেন জানি হাত নিষ্পিস করছিল। অথচ দেশে এমন জায়গা বহু যাতায়াত তার। 3য় গ্লাস হাতে নিতেই তুহিন হাজির হলো। কপাল কুঁচকে এলো ওর। ভাইকে বের সরস গলায় জিজ্ঞেস করলো, পৌষ অনুমতি দেয়? খুক খুক করে কেসে ওঠে তৌসিফ। বেমালুল ভুলে গিয়েছিল পৌষের কথা। ঠোঁটে গ্লাস লাগিয়ে এক চুমুক দিল সে। উত্তর করলো, অনুমতির কি আছে?
নেই বলছো মেজে ভাইয়া? তুহিনের কপাল কুঁচকে এলো। তৌসিফ গ্লাসটা একটানে শেষ করে ঢেকুর তুললো আড়ালে। তুহিনের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বলল, তো আজ আমার বিবাহ বার্ষিকী। আই এম অন মাই হানিমুন উইথ মাই হানি। আই ক্যান ড্রিঙ্ক, আই ক্যান এনজয়, নো ওয়ান ক্যান স্টপ মি। হোয়াট নট? তুহিন তাড়া দিল, বলল, কেক রেডি, চলো। মতিগতি খারাপ লাগছে, মাত্র 3 গ্লাস গিলেছ, কদাচিৎ হয়ে যেও না যেন। 3 কচে আমি মাতাল হব? আমি তৌসিফ তালুকদার। মাতাল না হলেও বেতাল হবে ফর শিওর ভাই। এসো। বারবার পৌষকে ডাকতে সাইডে এলো। এই পৌষ, এসো তাড়াতাড়ি। ইরা, ইহান সহ পৌষও উঠে দাঁড়ায়। তারা এগিয়ে গেল তুহিনের সাথে। তৌসিফ ব্লেজারের সামনে হাত বুলিয়ে ঠিক করে এগিয়ে এসে পৌষকে নিজের বাহুতে নিল। যত্নের তার কমতি নেই। কেকের সামনে দাঁড়িয়ে আগে কপালের পাশটায় ঠোঁট ছোঁয়ায়, আদরের স্বরে গম্ভীর শোনালো যেন, আই লাভ ইউ হানি। পৌষের ঠোঁট জোড়ায় হাসির গাঢ় হয়। তৌসিফ ওকে পেছন থেকে জড়িয়ে ধরে কেকের সামনে এলো। ওভাবেই পৌষের কপালে থুতনি ঠেকায়। একটু কাঁপলো পৌষ, খুব সামান্য। এক হাতে পৌষ ছুরি ধরতেই সে হাতটা তৌসিফ ধরল, আরেক হাতে পৌষের পেট পেঁচিয়ে রাখলো। পৌষ একটু এদিক ওদিক তাকায়। এই তৌসিফ এমন অভদ্রতা কেন করছে? আশ্চর্য, ওভাবে দাঁড়িয়ে কেক কাটবে দুজন? কিছু অচেনা মানুষও হাততালি দিচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। ইহান চেঁচিয়ে উঠল, কেক খাওয়াও তাড়াতাড়ি। তৌসিফ পৌষের আগেই কেক হাতে নিল। পৌষকে সম্পূর্ণ চমকে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল। তুহিন হঠাৎ ইহান আর ইরার চোখ আটকে চাপ অসরে বলল, পোলাপান চোখ ধর। তৌসিফ কেকের টুকরা পৌষের মুখে দিয়ে সম্পূর্ণ ইচ্ছে করে একটু কোনায় লাগালো। নিজে ঝুঁকে এসে ঠোঁট বসালো সেই স্থানে। পৌষ ওর গায়ে ধাক্কা দিয়ে বলল, ছি, ইয়াক, ছাড়ুন মাই লাভ। বলে কেক খেলো তৌসিফ। পৌষ ধাক্কা দিয়ে সরালো। লজ্জা এবং বিব্রতকর মুখ নিয়ে বলল, বখাটে লোক। নিজ হাতে কেক কেটে পৌষ তুহিন সহ ইহান ও ইরার মুখে দিল। তৌসিফ মুগ্ধ চোখে তাকিয়ে রইল ওর দিকে। পৌষের কাল করা চুল, একদম বিদেশি ধরনের রূপ, আর হিলে আরেকটা উচ্চপ্রাপ্ত পৌষকে মুহূর্তের জন্য সত্যি আকর্ষণীয় লাগছে। তৌসিফ ঠোঁট কামড়ে হাসে। আরেক পিস কেক কেটে নিজের হাতে নিয়ে ডাকলো, হানি কাম দ্য সাইড। বলতে বলতে পৌষ অন্ধকারে লাল বাতি ঝুলন্ত স্থানে গেল। পৌষ কপাল কুঁচকে গ্রাউন্ড এক সাইডে হাতে তুলে সেখানে যেতেই তৌসিফ নেই। গানের শব্দ ধীরে ধীরে বাজছে। পৌষ কপাল কুঁচকে এলো, তবুও ডাকলো, কোথায় আছেন? উত্তর এলো না। পৌষ চলে যাবে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কোমর টেনে ধরলো তৌসিফ। একদম দেওয়ালে মিশিয়ে নিল ওকে। দেহের ভার দিয়ে আটকে কেকের টুকরো অর্ধেক পৌষের মুখে দিয়ে বলল, স্বামীকে ছি বলো তুমি। মুখেরটুকু গিলে নিল পৌষ। কপাল কুঁচকে বলল, এখানে এরকম গন্ধ লাগে, বিশ্রী জায়গা। বাকি কেকটুকু তৌসিফ নিজের মুখে আঙুল দিয়ে ক্রিমটুকু খেলো। অতঃপর পৌষকে ভীষণ করে অবাক করে দিল তৌসিফ। পৌষ এতটাই হতভম্ব হলো যে চেঁচাতেও ভুলে গেল। গানের বিট ধীরে ধীরে বাড়ছে। রাত যত বাড়ছে ততই বাড়ছে গানের শব্দ। লোকজন দুলে উঠছে, আলোয় আলোয় ঝলকানি বাড়ছে। পৌষ আর তৌসিফ এগিয়ে আসতেই পৌষে বরফখানা ওয়াইনের বোতল হাতে নেয়। 8 বোতল, 2 টনের প্রায় 8 বোতল গিলতেই ইহান আর ইরা চেঁচিয়ে ওঠে, মামা একটু রেখো। পৌষদের চিক করে পেছনে তাকিয়ে দেখলো তৌসিফের হাতে কাচের সবুজ বোতল। কপাল কুঁচকে যায় সহসা। ইহানের দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, একটু তো দাও। এরাও মুখ বানালো, একদম ভদ্র বাচ্চা। সারা বছরে তাদের ফেস্টিভ্যাল ছাড়া ক্লাবে আসা নিষেধ। ছোট থেকে এখানে বেড়ে ওঠা ওদের। তাইফা আর মিস্টার কিবরিয়া যতটুকু পারেন বাচ্চাদের শাসনে রাখেন, কিন্তু মাঝে মধ্যে লুকিয়ে বাচ্চাদের ড্রিঙ্ক করা এখনও জানেন না তারা। বন্ধুদের সাথে থেকে এই দশা হয়েছে। ইহান আর ইরা দুটো চুমুক খেলো। তুহিন হাসতে হাসতে বলল, ইস, ঠান্ডায় ওষুধ খেলি তোরা। তুহিন হাত বাড়াতে নিলেই পৌষ ছুটে গেল। ঝটকা মেরে বোতল সরিয়ে বলল, এটা ছোবেন না আপনি। ধুর, সরো ফুফাতো বোন, আজ তোমার বিবাহ বার্ষিকী উপলক্ষে একটু গলা ভেজাবো, একদম পাবনা পাঠাবো এবার। তুহিন প্রশ্নাত্মক চোখে তাকাতে পৌষ খেকালো, কানাডা গিয়ে ঠিক না হলে পাগলাগারোতে রাখতে হয়। আচ্ছা যাবো নে, আগে একটু তো খাই, অনেকদিন খাই না। দিব না আমি। পৌষ স্বর, লজ্জা হয় না বড় ভাবিকে তুই তুকারি করতে? পৌষ দেবরকে বাঁচাতে আপ্রাণ ঝগড়া করে যাচ্ছে, এদিকে বেচারি খেই না হারায় এত বড় বোতলের বাকিটুকু তার স্বামী নিজ দায়িত্বে গিলে যাচ্ছে। তুহিন সেদিকে তাকিয়ে রেগে বলল, দুর্বল, মেজো ভাইয়া মেরে দিল সব। কি? পৌষ দেখলো বোতলের শেষ চুমুক দিচ্ছে তৌসিফ। হতভম্ব হয়ে গেল ও। তৌসিফ বোতল রেখে একটু শরীর ঝাড়া দিয়ে উঠল। তুহিনের দিকে তাকিয়ে বলল,
আমার হানি ঠিক বলেছে, এসব খাস না। নিজের গাড়া ভরে এখন বলে এই কথা, বিড়বিড় করলো তুহিন। পৌষ রেগে হাতে থাকা ফুলটা ছুঁড়ে মারল তৌসিফের বুকে। রাগে ওর মাথা দপদপ করছে, পা বাড়িয়ে চলে গেল অন্যদিকে। যেতে যেতে বলল, কুত্তার লেজ কখনো সোজা হয় না, কুত্তা দেখলে দৌড় দিবেই। তৌসিফ ফুলটা তুলল নিচ থেকে, ওদের দিকে তাকিয়ে অবছে বলল, কি হলো? জানি না, দূর, পুরোটা গিলে নিলে তুমি। ইহান ইরাম আমাকে টানলো, ডিজে চলছে এসো। তৌসিফ আরেক দফা খেয়ে হারায়, সেই গানের তালে তালে এক সাইডে ফ্লোরে চলে আসে। তুহিন মাথায় হাত দেয়, মেজে ভাইয়া খোলস মোচন করছে। কপালে থাকলে আজ চরম বিনোদন পাবে তুহিন। ওই তো 10 মিনিট নেচে কুদে যেই দেখলো মেয়েগুলো শরীরে ঢলে পড়ছে, তখনই তৌসিফ বিরক্ত হয়ে গেল। তার বউ লাগবে, বউ নিয়ে নাচবে। ব্লেজার আর তার গায়ে নেই, শার্টটা চরম মানাচ্ছে তাকে। অ্যালকোহল ছেড়ে দেওয়া মানুষ এত বছর হুটহাট এত ড্রিঙ্ক করায় জোর জবরদস্ত পরিবর্তন ঘটল। চোখের সামনে ঘোলা দেখলো তৌসিফ, দুলে উঠছে পা ঝোড়া। পরপর চোখ ঝাপটে তুহিনের ঘাড়ে চেপে বলল, তুহিন, আমার বউ কই? আমি কি জানি, দেখ তো কই গেল। আমার বউ আমার সাথে নাচতে চেয়েছে, নাচাবে তোমাকে ফর শিওর। তুই খুঁজে আন ওকে, যা যা বলছি। আমাকে ঠেলছো কেন? আমি কি জানি তোমার বউ কোথায় লুকিয়ে আছে? তৌসিফ মানে না, নিজেই খুঁজতে লাগলো। ধীরে ধীরে তার নেশা চড়তে লাগলো। চোখের ঘোলাভাব সরে গেল, এখন যেন চোখে সর্ষে দেখছে তৌসিফ। দাঁত চেপে এদিক ওদিক খুঁজছে। ওই মেয়ের সাহস কত তৌসিফকে রেখে কোনায় গিয়ে আছে। একবার হাতে পেলে সে কি করবে তা নিজেও জানে না। তৌসিফ একটু সামনে যেতে বলল। মাথা নিচু করে চেয়ারে বসে আছে পৌষ, হাতে একটা জুসের গ্লাস। তৌসিফের ঠোঁটে তখন মৃদু হাসি ফুটে ওঠে। বাহুতে টান লাগতেই পৌষুর চোখ তুলে তাকালো। তৌসিফের গায়ে ব্লেজার নেই, চোখে মুখে বেপরোয়া ভাব। একটু রক্ষতার কণ্ঠে বলল, এখানে কি করছো একা একা? হাত ছাড়ুন। ছাড়ার জন্য তো ধরিনি হানি। লেটস গো টু দ্য ডান্স ফ্লোর। নো ওয়ে, ইউর মুদোক্তি। জাস্ট সেট আপ প্রসাদ। মোদকটি আবার কেমন শব্দ, হ্যাঁ? ধমক দিয়ে যেন গাঢ় দৃষ্টিতে তাকালো পৌষের দিকে। এই পর্যায়ে অতি মোহনীয় লাগলো পৌষকে ওর নিকট। ধপ করে পাশে বসলো তৌসিফ। গদিটা নড়ে উঠলো তাতে সামান্য। পৌষের কলিজা গলায় চলে আসছে ধীরে ধীরে। ভয়ও কাউকে না পেলেও তৌসিফকে পায়, এই কথা মুখে স্বীকার করার জন্য পাপ হলেও এই মুহূর্তে টালমাটাল অবস্থা পৌষকে খুবই ভীতু করলো, কিন্তু প্রকাশ করলো না। তৌসিফ হাত বাড়িয়ে ওর চুল ছুঁয়ে পরপর আঙুল ডুবিয়ে দিল ঘন কালো কোঁকড়ানো চুলের ভাঁজে। পৌষ অল্প ব্যথা পেল তাতে। হাত সরাতে সরাতে বলল, চুল ছাড়ুন, দূরে থাকুন আমার থেকে। দূরে থাকার কথা শুনে তৌসিফ তেতে উঠে সহসা আঁকড়ে ধরল পৌষের চুলের ভাঁজে হাতটা দিয়ে। টেনে মুখটা নিজের কাছাকাছি এনে ফিসফিস করে বলল, আমি দূরে চলে গেলে কে আসবে হানি? কেউ না। আমার কিন্তু অসহ্য লাগছে। কাকে? আমাকে? অবশ্যই। আপনি নেশাখোর, তা জানা ছিল না আমার। মেয়েখোর নেশাখোরের সাথে আরও। মা ছাড়ুন। তৌসিফ চুলের ভাঁজে হাঁটা জোর বাড়ালো। রাগে তার চোয়াল শক্ত হয়ে এসেছে। পৌষের ব্যথায় চোখে পানি চলে এলো যেন। তৌসিফের মাতামাতি এখন ক্রমশ বাড়ছে। পৌষ ঝটকা মেরে উঠে গেল। রাগে হিসিয়ে বলল, আমার সাথে ফাইজলামি করবেন না একদম। কি ভেবেছেন দেশের বাইরে এনে আমার সাথে উল্টোপাল্টা করবেন? এই পৌষ ভয় পাবে? একদম পুলিশের কাছে চলে যাব। আমাকে চেনেন না? আমি কিন্তু। একটানে তৌসিফকে কোলের উপর ফেলল। ঘাড় চেপে ধরতেই পৌষকে দেখলো হিংস্র চাহনি দিয়ে। বুকটা ধক করে উঠল তখনই। তৌসিফ ওর গাল দুটো চেপে ধরল, একদম নিজের মুখোমুখি করে বসলো। গাল দুটো চাপ বাড়িয়ে দিল। তোমাকে চিনতে বাকি আছে আমার? একদম বাড়াবাড়ি না। কি করবেন বাড়াবাড়ি করলে? পৌষ দমে রইল না। তৌসিফও আজ ছাড় দেয় না। তার সুস্থ মস্তিষ্ক ভালোবাসায় তাড়ানো চুপ থেকে অসহ্য হয়ে উঠলে বেহুশে সবটাই উগড়ে দিয়েছে। পৌষের চোয়াল শক্ত হয়ে ধরতেই শাসালো, একদম এখানেই গেড়ে দেব। চিনুনি এখনো আমাকে? বলেই আক্রমণ করে বসলো সে। খোলামেলা পরিবেশে এভাবে কোলে নিয়ে তৌসিফের আগ্রাসন ভাব দমাতে অক্ষম পৌষ। ওর হাত পা কাঁপছে। কোনো মতো ছুটে কাঁপা কাঁপা কলক ফেললো তৌসিফের দিকে। তৌসিফের দৃষ্টি কোনো ভাবাবেগ নেই। এই তৌসিফের ছিটে ফোটা হয়তো বিয়ের শুরুতে পৌষও দেখেছিল। অতপর যতদিন গেল তৌসিফ পৌষের হাতে ততই নরমভাবে ধরা দিয়েছে। এহেন রুদ্র আচরণ কোনোদিনও পায়নি সে। পৌষ নিজের ঠোঁট চেপে ধরে চোখের সামনে মেলতে লাল তরল স্পষ্ট উপস্থিতি টের পেল। অথচ তৌসিফের চোখে অনুশোচনার ছিটে ফোটাও নেই। মাতাল বেটা, পৌষ গালি দিল মনে মনে। পা বাড়িয়ে চলে যেতে নিলেই ডান পা বাড়িয়ে বসেই তৌসিফ ল্যাং মেরে ফেলে দিল
পৌষকে হতভম্ব পৌষ চেঁচাতেও ভুলে গেল। কি হলো এটা? রাগে পৌষও চেঁচালো, বখাটে নেশাখর। তুহিন ভাইয়া, তুহিন ভাইয়া। তৌসিফ শান্ত নেই। বউয়ের সামনে ম্যাও করা তৌসিফ এখন সিংহতে পরিণত হয়েছে। পৌষও খুব বেকায়দায় পড়ল। তৌসিফ হিংস্র হয়ে আসছে যেন, আবারও চেঁচালো, তুহিন ভাইয়া। তৌসিফ হঠাৎ দানবের মতো হাসতে লাগলো। পৌষের গায়ে কাটা দিয়ে উঠল তাতেই। তুহিন ওই দিক থেকে আসছে না। মিয়া বিবির মামলায় এসে ঢুকে কি করবে? কিন্তু পৌষের ডাক খুব সামান্য তার কানে এসেছে। গানের শব্দে কিছুই শোনা যাচ্ছে না। একদম আন্দাজের উপর তুহিন এসে হাজির হলো। পৌষকে ওভাবে নিচে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি পা চালায়। পৌষও উঠতে পারছে না। এরকম হিল পরে তো হাঁটাই মুশকিল তার নিকট। এখন পড়ে গিয়ে ওঠা খুব কষ্টকর। তুহিনকে ধরতেই পৌষও রাগে চেঁচালো, এই আতাল মাতাল সব আমার কপালেই জুটলো। দেখুন আমাকে ল্যাং দিয়ে ফেলে দিয়েছে। তুহিন ফাঁকা চোখে তাকায়, অবাক হয়ে বলে, মেজো ভাইয়া ফেললো? তা নাই তো কে? পৌষের খুব রাগ হচ্ছে। এদিকে তৌসিফ ধমক দিল, তুহিন আমার বউ ছাড়। তুমি ওকে ফেলেছো কেন মেজো ভাইয়া? চলো বাসায় চলো। তুই ওকে রেখে ভাগ এখান থেকে, না হয় আমি উঠে চড় দেব। তুহিন ভাইকে চেনে, পৌষ ওকে সামলাবে কিভাবে? একটু শান্তভাবে বোঝাতে লাগলো তুহিন, কাল আবার এসে নেচো। আজ বাড়ি চলি ভাইয়া। তুমি যাও বাড়ি, আমি বউ নিয়ে হানিমুনে এসেছি। মাদক দিয়ে আবার তুমি মারায়। পৌষের কথা বলতেই তৌসিফ গর্জে দাঁড়ায়। একটানে তুহিন থেকে পৌষের কোমর চেপে ধরে রাখলো নিজের সাথে। পৌষ অসহায় চোখে তুহিনের দিকে তাকিয়ে ডেকে উঠে, তুহিন ভাইয়া। চুপ, কিসের তুহিন ভাইয়া? বলে বউ নিয়ে তৌসিফ টেনে হিঁচড়ে ডান্স ফ্লোরে এলো। পৌষ পায়ে ব্যথা তেমন না পেলেও ব্যথা জায়গায় ব্যথা পেয়েছে। ওর এখন ভেতর থেকে অস্থির লাগছে। পৌষ এই পরিবেশে থাকতে চাইল না। ও পাশে খালি, কয়েকজন বসে ড্রিঙ্কস করছে শুধু। এদিক ওদিক তাকিয়ে তুহিনকে খুঁজলো, পেল না আর। তৌসিফ যখনই দেখলো পৌষ নাচের মনোযোগ নেই, তখনই হুড়মুড়ি দেখালো, কি হলো তোমার মনোযোগ নেই কেন? দেখুন এখানে দেখাবে। তৌসিফ দুষ্ট হাসলো। পৌষের মাথা ঘুরে উঠলো যেন। তৌসিফ ওকে নিয়ে বেরিয়ে আসলো ওখান থেকে। এইবারও পৌষ চেঁচালো, ওকে গরুর মতো করে টানা হচ্ছে। তুহিন পেছনে ছুটে আসছে। পৌষ সাহস পেল একটু, তবে লাভের লাভ কিছুই হলো না। তুহিনের সাথে বাসায় যাবে না তৌসিফ। মাতাল হয়ে তার ঠিক খেয়াল আছে এই ক্লাবের ওপরে হোটেল, সেই হানিমুন সুইট বুক করে রেখেছিল। পৌষ কিছু বলার আগে কালো রঙের মার্সিডিসে ওকে তুললো তৌসিফ। তুহিনকে পাত্তাই দিল না ও। নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিতে পৌষ চেঁচিয়ে উঠল, আল্লাহ ও মাবুদ, এই মাতাল আমাকে কই নিয়ে যায়? হায় আল্লাহ, বাঁচাও কেউ। তুহিন ভাইয়া। তৌসিফ সজোরে ধমকালো, এক চল লাগাবো বেয়াদব, একদম পানিতে ডুবিয়ে রাখবো, তখন মাছের সাথে থাকবে। নামান আমাকে, নামান বলছি, আমি মাছের সাথেই থাকবো। বললেই হলো? এত সহজ? আমার বউ নিয়ে এসেছি, বেয়াদব মহিলা, চুপ থাকো। তৌসিফ গাড়ি স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি চালালেও তা খুব একটা কাজে দিল না। বিশাল বড় জায়গায় গোল গোল করে প্রচণ্ড ঘুরতে লাগলো গাড়িটা। তুহিন মাথায় হাত দিয়ে বোকাবনে আছে। ও থামাতে যাবে কিন্তু কিভাবে? পৌষের আর সহ্য হচ্ছে না। একবার বুক ফেটে আর্তনাদ বের হচ্ছে ওর। তৌসিফের বাহু চেপে ধরলো ও। খুব ঠান্ডা মাথা বুলিয়ে বলল, তো দেখুন আমরা রুমে যাই। আপনি না আমাকে নিয়ে হানিমুনে এসেছেন, এখানে গাড়ি চালালে হয়? কাজে দিল। নরম কথায় তৌসিফ খুব গলল। সেও নরম সরে বলল, নামলে মাছে খাবে তো। ওরে মাতাল, তোকে বলেছে কুত্তা খাবে বেটা শয়তান। মনের কথা মুখে আনলো না পৌষ। একটু হেসে বলল, আমরা পানির উপর হেঁটে যাব, মাছ টের পাবে না। যদি পায় তাহলে দুজন একসাথে মাছ ধরে ভেজে খেয়ে নেব। বললাম সত্যি? আবার জিগায়। তৌসিফ গাড়ি থামায়। পৌষ মাথা চেপে ধরলো, ওর বমি চলে এসেছে। গাড়ি থামতেই তুহিন দৌড়ে এলো। ইহানও এসেছে ততক্ষণে। গাড়ি থেকে নেমে পৌষের হাত ধরে রেখেছে তৌসিফ। এতেই রক্ষা হয় না। মাথা ঘুরে পড়ল পৌষ। তুহিন এগিয়ে আসতেই তৌসিফ ধমক দিল, দূরে যা, দেখ মাছ এখানে। তুহিন এবার সরে চোখে তাকায়। স্কচ আর হুইস্কির বোতলে এ কাজ হয়নি, হওয়া সম্ভবও নয়। তাহলে কি হলো? তৌসিফ নিশ্চয়ই আগে কিছু খেয়েছে। এত মাতাল হওয়া তো তৌসিফ তালুকদারের কথা নয়, মুখের কথাও নয়। তুই দাঁত বের করে হেসে বলল, হ্যাঁ সাবধানে এসো ভাইয়া। মেজো মামা, ধরবো আমি? ওহো, বউ নিয়ে এসেছি, দূরে যা, সব দূরে। তুহিন বিড়বিড় করলো, বউ ভুলো না, ঢপবাজ। তৌসিফ পৌষকে নাজেহাল করে ছাড়ল। 2 কদম এগোয়, 3 কদম পিছিয়ে যায়। অবশেষে যখন গ্রাউন্ড পেরিয়ে এলো, তখনই তুহিন সোজা ওদের রুমে এলো। নিজে ফিরে আসতেই পৌষ আটকালো, তুহিন ভাইয়া
প্লিজ আমাকে নিয়ে চলুন। তুমি ওর সাথে কোথায় যাবে হানি? কাম টু মি। তুহিন গেট লস্ট। মুখের উপর দরজা লাগিয়ে দিল তৌসিফ। তুহিন মাথা চুলকে বলল, কপাল, বেচারি পৌষ। আহারে আমার বজ্জাত ফুফাতো বোন। দুঃখ প্রকাশ করতে করতে তুহিন লিফট দিয়ে নেমে গেল। এদের স্বামী স্ত্রীর মাঝে ওর কাজ নেই। এদিকে তৌসিফের হাতে পড়ে আজ পৌষের অবস্থা বেজায় খারাপ। ওকে ধরে বুঝিয়েছে, পানির নিচে নিতে চাইলেও পৌষ তাতে লাভ হলো না। পৌষের জুতা খুলে বেহাল পা দেখলো। মুখ খিচে উঠল পৌষের। তৌসিফ মানল না কিছুই, পাজা করে তুলল ওকে। আজ ভয় পেল পৌষ। সত্যি তৌসিফের এই রূপকে ভয় পেল। প্রায় ভোরের দিকে তুহিন, ইরা আর ইহান বাড়ি ফিরেছে। আজও আবহাওয়া প্রচুর ঠান্ডা, সূর্যের দেখা নেই। দুপুরের সময় হয়ে আসছে। ধীরে ধীরে তবুও ঘুম ছুটেনি কারো। তৌসিফ ধীরে ধীরে চোখ খুলে। কপাল কুঁচকে এলো ওর। নাকে মুখে চুল আসতেই হাত বাড়িয়ে সরালো। চোখ দুটো ডলল কিছুক্ষণ। চোখের পাতা মেলতেই নজর এলো অচেনা পরিবেশ। চারিপাশে গোলাপের পাপড়ি, এলোমেলো সবটা। তৌসিফ ডেকোরেশন নিজে করতে বলেছিল, কিন্তু কখন কি নষ্ট করেছে ওর মনে আসছে না। হঠাৎ কিছু ভাবতেই তৌসিফ এদিক ওদিক তাকায়। ওর থেকে কিছুটা নিচে পৌষ শুয়ে আছে। তৌসিফের বুক ধক করে উঠে। হাত বাড়িয়ে পৌষকে টেনে বুকে নিল। ডাকলো একবার, পৌষাদ। পৌষ উঠে না। তৌসিফ ঘড়ি দেখলো, এত বলা করে পৌষ ঘুমায় না। তৌসিফ আবারও ডাকে, হানি ওয়েক আপ। একটু নড়লেও পৌষ যখন পুরোপুরি উঠল না, তখন তৌসিফ মাথা চেপে ধরে নিজের। ঝাপসা ঝাপসা মনে পড়ে সবই। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল ও। পৌষের মাথার নিচে বালিশ রেখে আবারও ডাকলো। গালে মৃদু চাপড় দিতেই চোখ মেলে তাকালো পৌষ। তৌসিফ দম ফেলল। দু হাতে গা আঁকড়ে বলল, ঠিক আছে তুমি? পৌষ তাকিয়ে রইল। এই প্রথম সে তৌসিফের সাথে কথা বলল না। পৌষের আগে চেঁচায়, কখনো চুপ থাকে না। আজ বিপরীত ঘটায় তৌসিফের আত্মা কেঁপে উঠল। ধীরে ধীরে বিছানা ছাড়ল পৌষ। একা একাই পায়ের ব্যথা ঠেলে বাথরুমে চলে গেল। তৌসিফ অবাক হয়ে তাকিয়ে রয়। আড়মোড়া ভেঙে তুহিন আবার গায়ে এলিয়ে দিল সোফায়। পায়ের কাছে বসে ইহান টিভিতে কার্টুন দেখছে। তুহিনের মনোযোগ সেখানেই। ইরা মায়ের সাথে দুপুরের খাবার তৈরি করছে। তাইফা রান্নাঘর থেকে তুহিনকে জিজ্ঞেস করলো, তুষু আজ আসবে না এখানে? জানি না তো আপা। জানিস না মানে কি তুহিন? ফোন দে। ফোন দেওয়া যাবে না এখন। আমি কিন্তু আসলে চট করে একটা চর বসাবো গালে। আসবো? তুহিন বিড়বিড় করলো। এখন মনের ভুলেও কল দেব না আমি। আমাকে রিহাবে পাঠাতে চাইলো, অথচ নিজে কাল কি কাণ্ডটাই না দেখালো। তুহিন কি? চেঁচাবি না। ওরা আসবে কিনা খবর নে। টুসুর পছন্দের খাবার রান্না করেছি। তোমার হাতে সব খাবারই মেজো ভাইয়ার পছন্দ করে। তুরাকটাকেও বল আসতে। এরপর দেশের সব তো কুকুর বিড়াল খেয়ে নেবে আপা। তাইফার গলা শোনা গেল না আর। তুহিন ফোন হাতে নিয়েও রেখে দিল। সে বের হবে খেয়ে দে। কালকের ঘটনায় সে বেশ অবাক হয়েছে। তার ভাবতেও অবাক লাগছে। তুহিন বেশ নজরদারি রেখেছিল। কাল ক্লাবে প্রিয়াসী ছিল না। ও তো ততটা সাহস হওয়ার কথা নয়। সেদিন চরম শিক্ষা দিয়েছিল মেজো ভাইয়া। এরপরও কি করে প্রিয়াসী আসতে পারে? তুহিন ঠোঁট কামড়ে ভাবল। তার ভাবনা বহুদূর পর্যন্ত ছুটে গেছে। ইহানের পায়ের ধাক্কায় তুহিন ছিটকে উঠে। দমকে বলে, বেয়াদব, মামাকে ধাক্কা দিস? আরে ভয় পেলে ছোট মামা? একদম ঘাড় মোটকে দেবো পৌষের মতো। ইহান হেসে ফেলল। বলল, মেজো মামিকে আমার বেশ পছন্দ হয়েছে। সে ইজ সো কুল। কুলের হাতে কেলানি খেলে কুল খুঁজে পাবি না। বহুত শিয়ানা ওই পৌষ। আমার তো কাল অনেক চিন্তা হচ্ছিল মেজো মামির জন্য। বেচারি একা ছিল। আরে ও মেজো ভাইকে সামলে নেবে। মেজো ভাই তো এমনিই জারুকা গোলাম। গতকাল খুব নেশা ধরেছিল মেজো মামার। আমাদের তো তেমন কিছু হলো না। মামার ড্রিঙ্কসকে স্পাই করেছে বলো তো? তুহিন একটু বিভ্রান্ত হলো। ইহানের মতো ছেলেও এটা ভেবেছে। এর মানে কি তুহিনের চোখের আড়ালে কিছু ঘটেছে? হানিস, প্লিজ ওপেন দ্য ডোর। তৌসিফ বাথরুমের দরজায় শব্দ করছে। পশু উত্তর দিচ্ছে না। নিজের গোসল শেষ করে ইচ্ছে করে বসে আছে সেখানে। খুলবে না ও। তৌসিফের কথা তো আরও বেশি করে শুনবে না। বেটা বান্দর, তোর মাতলামি পৌষু ছুটিয়ে দেবে। তৌসিফ আবারও ডাকলো, পৌষাদ, এইবার দরজা খোলো। দেখো আমি দাঁড়িয়ে আছি। পৌষু উত্তর দিল না। তৌসিফ খুব কাকুতি মিনতি করলো। গতি হলো না। পৌষ নিজের মতো সময় নিয়ে বের হলো। বাথটব পরিয়ে বেরিয়ে এসেছে। খুবই শান্ত মেজাজে বেরিয়ে এসে এদিক ওদিক খুঁজলো নিজের ফোনটা। নিতেই তৌসিফ পাকড়ায় করলো ওকে। দুহাত বাড়িয়ে কারেন্ট লাগার মতো করে পৌষু ছিটকে পড়ল। তৌসিফ ভয় পেল। সরল একটু। নিজেকে ধাতস্থ করে আবারও পৌষের কাছে এলো। পৌষু ফোন হাতে তুলেছে। উদ্দেশ্য তুহিনকে কল করা।
ডায়াল করতে দেরি, রিসিভ হতে দেরি হয়নি। পৌষ খুব ঠান্ডা মেজাজে বলল, আমার জামা কাপড়ের লাগেজ সহ প্রয়োজনীয় সব এখানে এনে দিয়ে যান। কি হয়েছে? কিছু হয়নি ভাইয়া। আপনি পারবেন নাকি আমি আপাকে বলবো? আচ্ছা আমি আসছি। পৌষ ফোন রাখতে নিলেই তৌসিফ নিচে নিল, কানে ধরে বলল, তুহিন লাগবে না কিছু, আমি ব্যবস্থা করে রাখছি। তুমি কাল খুব খারাপ করেছো মেজো ভাইয়া। পৌষ ভয় পেয়েছে মনে হয়। আমি এই প্রথম ওকে ভয় পেতে দেখেছি। তৌসিফ উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই, তবুও কোনো মতে বলল, আমি দেখছি বলেই কল কাটলো। পৌষ ততক্ষণে রুমে থাকা ক্লোজার থেকে সুইটার প্যান্ট সহ সব প্রয়োজনীয় সব কিছু বের করে দেখছে। তৌসিফ ওর সামনে এসে ঘুরল, নিজের দিকে ঘোরালো ওকে। পৌষের সাথে সাথে হাত ছাড়িয়ে নাক চেপে ধরলো। তৌসিফ ঢোক গেল, একটু দূরে সরে বলল, আমি শাওয়ার নিয়ে আসছি। তৌসিফ যাওয়াতে পৌষের সুবিধাই হলো। কাপড় পরে ভেজা চুল ছেড়ে দিয়ে রুমটা দেখলো। এলোমেলো রুমটা দেখে ক্ষুদ্র শ্বাস ফেললো ও। দেশে ফোন করলো শ্রেয়াকে। দ্বিতীয়বার ফোন রিসিভ হয়েছে। স্ক্রিন অ্যাড দিলেও পৌষও কেটে দিল। মুখ দেখানোর মতো অবস্থায় নেই আপাতত। অডিও কলে কথা বলবে শ্রেয়ার সাথে। সবাই দেখতে চাইছে পৌষ, ভিডিও কলে আসো। পরে আসবো ভাবি, এখন একটু কথা বলবো। আচ্ছা, ইনিমিনি তো পাগল হয়ে আছে, কতদিন দেখে না। হানিমুনে কি করলে, ঘুরেছো কোথায় কোথায়? জাহান্নাম ঘোরানো শেষ ভাবি। তুমি বলো শ্রেয়ান কি করে? পৌষের কথাবার্তা এমনই, একটু লাগামহীন, তাই শ্রেয়া আর ঘাটায় না। উত্তরে বলে, এই যে হাত পা ছুঁড়ে খেলছে। আজকাল খুব চিনে সবাইকে, আমাকে ততটা চিনবে না। না চেনাই ভালো, আমি সুবিধা না ততটা। ফুপি ডাকটাই কেমন জানি, মনে শয়তানি জেগে উঠে। শ্রেয়া হাসছে। তৌসিফ বেরিয়ে এসেছে, ঘণ্টাখানিক লাগিয়ে গোসল নিয়ে এসেছে। তৌসিফ কোমরে তলা পেঁচিয়ে পৌষের কাছে এসেছে। পৌষ প্রথমে সরে গেল, তৌসিফ ওর কাছ থেকে সরছে না। পৌষ কল কাটলো, উঠে দূরে গিয়ে হাতের বোতল ছুঁড়ে দিল তৌসিফের দিকে। আহা আহা মাবুদ পৌষরাত, শুনো আমার কথা। নিজেকে বোতলের আঘাত থেকে বাঁচিয়ে তৌসিফ নিজ বক্তব্য রাখতে চাইল। তার তো নিজের মাথায় কিছুই ঢুকছে না, বউকে কি বোঝাবে। চেষ্টায় অবশ্য কমতি রাখবে না। তৌসিফ পৌষের হাত ধরল, অনুরোধ করে নরম স্বরে বলল, স্কচ খেয়ে মাতাল হইনি আমি। পৌষ মনে রইল, এতে জ্বালা বাড়ল বই কি কমল না। কপাল ঘামতে শুরু করলো। তৌসিফ কোনোভাবেই মেনে নিতে পারছে না এইসব কি করে হলো। কেউ নিশ্চয়ই অকাজ করেছে ড্রিঙ্কস নিয়ে। পৌষ কথাবার্তা বলল না, চেঁচায় না। তৌসিফ বুঝতে পারল, কথা মানাতে পারল না। এই প্রথম সে নীরবতা বেছে নিয়েছে। তৌসিফের শ্বাস গলায় আটকে আসতে চাইছে। বউ তার খুব আদরের। তৌসিফ নিজেই তাকে অসুস্থ বানিয়ে ফেলেছে। এত সুন্দর দিনটাই মাটি হয়ে গেছে। তৌসিফ পৌষের দিকে হাত বাড়ায়, পৌষ তাকিয়ে রয় অন্যদিকে। তৌসিফ খুব বোঝানোর ভঙ্গিতে বলে, কথা বলো প্লিজ। তুমি কথা বলছো না, আমার খুব খারাপ লাগছে পৌষাত। আমি ভুল করেছি, মাফ চাইছি। শুনো তো, একটু তাকাও। পৌষ ঠেটার মতো ঘাড় ঘুরিয়ে রাখলো। তৌসিফ ঠোঁট চেপে মাথা নিচু করলো। কিভাবে বোঝাবে ওই পৌষকে? ওর নিজের মাথায় তো খালি হয়ে আছে। তৌসিফ মনে মনে তবা কাটলো। সে জানতো না পৌষু ড্রিঙ্ক করা নিয়ে এত রিয়াক্ট করবে। তার ধারণার বাইরে ছিল সবটা। তৌসিফ বোঝাতে চাইলো, আমি ইচ্ছে করে কিছু করিনি। পৌষু কথাই বলে না। তৌসিফ খুব বিপাকে পড়ল, অস্থির হলো। সে আজ আরেকবার বুঝলো পৌষু তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এতটাই গুরুত্বপূর্ণ যে তার কথা না বলা তৌসিফকে অস্থির করে তুলছে। পৌষের গাল দুটো ধরে নিজের মুখোমুখি করে খুব মিনতি করলো, আমাকে মারো কাটো, কিন্তু কথা বলো। তুমি আমার তোতা পাখি না। তোতা পাখি কথা না বললে হয়? আমি ইচ্ছে করে কিছু করিনি হানি। দাঁত মুখ শক্ত করে ফেললো পৌষ। ওভাবেই বলল, আমি নিশ্চোখে বোতল গিলতে দেখেছি। ওটা সামান্য স্কচ ছিল। আমি শুনতে চাইনি। আপনি মাদুক্তি, আমি জানতাম না। আল্লাহ, এই এতিমের এক মাতাল নেশাখোর সবশেষে এর চাইতে একটা রিক্সাওয়ালা দিতে। তৌসিফ পৌষকে দুহাতে বুকে চাপলো। পৌষও থাকলো না। ধস্তাধস্তি লাগাতেই তৌসিফ ওকে শান্ত করতে চাইল। কপালে অসংখ্য চুমু খেয়ে বলল, আমি নেশাখোর না পৌষাত, চোখে দেখেছি, ভুগেছি। আরও কিছু বলার আছে আপনার? তৌসিফ এবার ভালো মতো তাকায় পৌষের দিকে। ঠোঁট দুটো খুব জখম হয়ে আছে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল ও। চরম ব্যথিত হয়ে গেল সাথে সাথেই। আমি কিভাবে যে এতটা। এসব খুবই স্বাভাবিক, নেশাখোরের বউ হলে এমন তো হবেই পৌষাত। তৌসিফ খুব অনুতপ্ত। পৌষের পায়ের দিকে দেখলো। এটা একটু ব্যান্ডেজ করে দেই বলেই ফোন হাতে নিলে কল দিল রিসেপশনে। পৌষের সাথে সাথেই না করে বলল, এগুলোর অভ্যাস করতে হবে তো, কপালে লাথি উষ্টা তো আছে। এইভাবে বলো না হানি, আমি তোমাকে আঘাত করতে পারি।
লজ্জা করে না ফাইজলামো করতে? কাল পা বাড়িয়ে ল্যাং দিয়ে ফেলে দিয়েছেন আমাকে। আমি? তৌসিফ হতভম্ব। পৌঁছ সরে নিল। করবে না চিকিৎসা? তৌসিফ অনুরোধ করলো। তুমি আমাকে যে কোনো স্বস্তি দাও, তবুও পায়ের ব্যান্ডেজটা করো। একটা সত্ত্বে, সব মেনে নেব। হয়েছে? তৌসিফের ঠোঁট দুটো সাদা হয়ে আসছে। পৌঁছ তখন আপন মনে লেবু চিপে আরেকটা গ্লাসে সুন্দর মতো তৌসিফের হাতে দিয়ে বেশ আগ্রহ করে বলল, কেমন লাগে? ওহ ভালো। মুখে টক টক স্বাদ অনুভব করে তৌসিফ। পৌঁছ আরেক গ্লাস এগিয়ে দেয়। তৌসিফের মুখটা একদম চুপসে যাওয়া লেবুর মতো দেখাচ্ছে। তৌসিফ এক ঢোক গিলে নিল সবটা। পৌঁছ আরেকটা শক বানিয়ে মুখের সামনে ধরল। নিল তৌসিফ, শেষ করতে পারল না ও। মুখে বমি চলে আসছে। দৌড়ে বাথরুমে চলে যেতেই পৌঁছ দাঁত মুখ খিচে নিল পুনরায়। করবাটা তুই বমি, বমি করে সিডনি শহর ভাসিয়ে দে। তোর ঘোল না খাওয়ালে পৌঁছ না। হলো, আসছি। তৌসিফ মুখ মুছে বেরিয়ে এলো। পৌঁছ আরেকটা গ্লাস এগিয়ে দেয়। মায়া দয়া ছিটে ফোটা নেই ওই মুখে। তৌসিফ বসলো। দাঁত দিয়ে আগামী দুদিন বোধহয় কিছু খাবে না। বসা মাত্রই বেল বাজলো। তৌসিফই খুলেছে। একজন স্টাফ আর নার্স এসেছে। তৌসিফ পৌঁছের দিকে অসহায়ভাবে তাকায়। পৌঁছ দায়সারাভাবে বলে, অর্ধেক ব্যান্ডেজ করুন প্লিজ, করুন অর্ধেক। তৌসিফ কাপটা হাতে নিয়ে গট করে গিলে ফেললো। পৌঁছ পা বাড়িয়ে দিল। শুধুমাত্র তৌসিফ চেয়েছিল বলে পায়ের ব্যথা নিয়ে হিল পড়েছে। অথচ লোকটা ওকে জ্বালিয়ে মেরেছে। মাত্র খাবার দিয়ে যাওয়া হয়েছে রুমে। পৌঁছ মুখেও তুলবে না। তৌসিফ ওর সামনে বসলো। হাত দুটো ধরে নিজের কাছে নিয়ে বলল, তুমি কোনোদিনও বলনি ড্রিঙ্ক পছন্দ করো না। আমি জেনে বসে আছি আপনি মাদকটি? পৌঁছে ঝাঁঝালো কণ্ঠ। তৌসিফ নিচু স্বরে জানায়, বিয়ার তো পার্টি অফিসে প্রায় খেতাম, এখনও কম খাই। অনেক দিন পর এত কাছাকাছি এসে সামলাতে পারিনি। আর এতটা মাতলামি আমি প্রথম হয়েছি পৌষাত। কি গর্বের কথা। আহারে, গর্বে আমার পেট ফুলে উঠছে। পৌষ, বারবার নাম ধরে ডাকবেন না। খেয়ে নাও। ওয়াদা করুন ওইসব ছাইপাশ খাবেন না আর কোনোদিনও না। তৌসিফ আটকে ওঠে। বুকটা কেঁপে উঠল। এত কঠিন ওয়াদা সে কীভাবে করবে? পৌষ বলতে থাকলো, যে নারী সঙ্গ ত্যাগ করতে পারে সে নেশা পানীয় ত্যাগ করতে পারে। তৌসিফ মুখ তুলে তাকায়। পৌষের হাতটা আরও শক্ত করে ধরে বলে, তোমার জন্য পানি আনুন। তৌসিফ উঠে পানি আনতে যাবে, তখনই নিজের ব্যান্ডেজ করা পা এগিয়ে দিল পৌষ। ল্যাং দিয়ে ফেলে দিল তৌসিফকে। তৌসিফ ধপ করে পড়েছে। পৌষের দিকে তাকিয়ে আছে আহাম্মকের মতো। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।